প্রিয় লিসেনার্স, মর্গের ঘটনা অনেকেই শুনতে চান আমাদের কাছে। মর্গের ঘটনা আমরা সবসময় কিন্তু পাই না। আর এই ঘটনাটি যদি কোনো ডক্টরের কাছ থেকে পাই তাহলে বিষয়টি কেমন হয়? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি মর্গের ঘটনা। একটি হসপিটালের কাছাকাছি থাকা একটি মর্গ, এবং এই হসপিটালটি হচ্ছে রাঙামাটি মেডিকেল কলেজ। রাঙামাটি মেডিকেল কলেজ থেকে একজন ডক্টর তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সেই ঘটনা। সঙ্গত কারণে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম এবং তার বন্ধুর নাম গোপন রাখতে বলেছেন। তো আমরা সেই বিষয়টি গোপন রেখেই আমরা ঘটনাটি শুরু করছি। মর্গটির অবস্থান সম্পর্কে একটু না বললেই নয়। রাঙামাটি মেডিকেল কলেজ হসপিটালে যাওয়ার যে রোড রয়েছে সেই রোডটি ধরলে প্রথমে হসপিটালটি পড়ে, এবং হসপিটালের ঠিক পেছনেই মেডিকেল কলেজের মূল ভবন এবং তার ঠিক পেছনেই মর্গটি পড়ে। তবে হসপিটালের পেছনের গেটের ঠিক পেছনেই মর্গটি রয়েছে, অর্থাৎ হসপিটালের পেছন দিকে আড়াআড়িভাবে মর্গে যাওয়ার একটি রাস্তা রয়েছে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জুন মাসে, মাত্র 1 বছর আগের ঘটনা। তো ওনার যিনি বন্ধু আর ওনাদের দুজনেরই সেদিন নাইট ডিউটি ছিল ইমার্জেন্সি বিভাগে। রাত 1টার পর রোগী সাধারণত একটু কমই আসে সেখানে। সেদিন রাত 9টার দিকে ইমার্জেন্সিতে একটি লাশ আসে। লাশটি বজ্রপাতে মারা যাওয়া একটি কেস ছিল। 22 বছরের এক যুবকের লাশ। লাশটি প্রায় রাত 11টা পর্যন্ত ইমার্জেন্সিতেই ছিল, কারণ পুলিশ এসে ডকুমেন্ট রেডি করে লাশটি মর্গে পাঠাতে প্রায় 2 ঘন্টা সময় নেয়। আর রাত 11টা নাগাদ লাশটি মর্গে নিয়ে যাওয়া হয়। যাই হোক, ওনাদের দুজনের নাইট ডিউটি চলছিল, আর শুরুতেই বলা হয়েছে যে রাত 1টার পরে রোগী কমে আসে। তো ওনারা দুজন ইমার্জেন্সি রুমে বসেছিলেন। রাত তখন প্রায় 2:30টার মতো বাজে। এমন সময় ওনার রুমমেট প্লাস কলিগ প্লাস বন্ধু, 3টা একসাথে আর কি, তো তার ফোনে একটি কল আসে। তো সে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। আর এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওনাদের ইমার্জেন্সি বিভাগটি হসপিটালের ঠিক পেছনের দিকে, এবং আগেই বলা হয়েছে পেছনের গেট দিয়ে মর্গে যাবার আড়াআড়ি একটি রাস্তা রয়েছে। তো ওনার বন্ধু কথা বলতে বলতে হসপিটাল পেছনের গেট দিয়ে বাইরে চলে আসে, এবং মোবাইলে কথা বলতে বলতে মর্গের যে রোডটি রয়েছে সেটি দিয়ে হাঁটতে থাকে। আর মর্গের রোডটি কিন্তু অন্ধকার না, মর্গের রোডে 2টি ল্যাম্পপোস্ট রয়েছে। তবে মর্গের লাশ যদি না আসে, তবে মর্গের সামনের যে লাইটটা রয়েছে এবং ভেতরে যে লাইটটা রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকে। তো সেদিন যেহেতু লাশ ছিল তাই মর্গের লাইট জ্বালানো ছিল। তো ওনার বন্ধু মর্গের রোড দিয়ে হেঁটে হেঁটে কথা বলতে বলতে মানে আগাতে থাকে, আবার পেছনে আসছে, মানে পায়চারি করার মতো আর কি। তো মিনিট 10 পর তার কথা বলা শেষ হয়। তখন সে দেখে যে মর্গের সামনে সে এসে পড়েছে, মানে হাঁটাহাঁটি করতে করতে সে যখন কথা শেষ হয় মোবাইল ফোনের কলটি কেটে দেয়, তখন দেখে সে মর্গের সামনে দাঁড়িয়ে আছে। তো সে খেয়াল করে যে মর্গের ভেতরে লাইটটা জ্বালানো, এবং ভেতর থেকে লাশ রাখার যে স্ট্রেচারটা রয়েছে সেই স্ট্রেচারটা যে টানাটানি করা যায় যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ আসছে। তো উনি ভাবলেন যে হসপিটালের যিনি ডোম রয়েছেন তিনি ভেতরে আছেন। ডোমের নামটি বলেছেন, সঙ্গত কারণ সেই নামটা উল্লেখ করছি না, কারণ তিনি নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন। তো আর ভেতরে যেহেতু লাশ আছে
তো ওনার বন্ধু ভাবলেন যে যাই ভেতরে গিয়ে একটু দেখে আসি যে দাদা কি করছেন। আর ওনার সাথে কিন্তু সকলের সম্পর্ক ভালো ছিল, 6 বছরের একটা সম্পর্ক হয়ে গেছে আর কি ওনার সাথে, মানে ডোমের সাথে। তো প্যারানর্মাল কিছু ভাববার কিন্তু কোনো প্রশ্নই আসে না এখানে, একদম স্বাভাবিক ছিল। আর যেহেতু ডক্টর লাশ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে লাশকে ভয় পাওয়ার কোনো বিষয় আসলে মনের মধ্যে আসে না স্বাভাবিকভাবে। তো ওই চিন্তা করে তিনি ডোম কি করছেন একটু দেখতে যান। স্বাভাবিকভাবে মর্গে ঢুকে পড়েন। মর্গের মেইন গেট দিয়ে ঢোকার পর হাতের ডানে এবং বাঁয়ে দুটো রুম রয়েছে। তো উনি দেখেন বাম পাশের রুম থেকে শব্দটা আসছে এবং সে রুমের দরজাটি হালকা ভেরানো। তো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখেন যে এই যে যিনি ডোম, যে দাদা, ডোম দাদা, তিনি লাশটির পোস্টমর্টেম শুরু করে দিয়েছে। তো তার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে, কারণ ডোম সাধারণত পোস্টমর্টেম একা করে না, সাথে সবসময় একজন ডাক্তার থাকতে হয়। তো তিনি ওই ডোম দাদাকে জিজ্ঞেস করছে, দাদা স্যার কই, আপনি একা শুরু করে দিয়েছেন? উত্তরে ওই ডোম দাদা বলেন, আসলে রাত তো, স্যারকে ফোন করেছি, স্যার বলল বাসা থেকে আসতে 20 মিনিট সময় লাগবে। এদিকে অনেক রাত হয়ে গেছে আর এই লাশ কাল সকালের মধ্যেই নিয়ে যাবে, তাই স্যার আমাকে শুরু করতে বলেছেন, স্যার একটু পরেই আসবেন। এদিকে সে খেয়াল করলো এতক্ষণ তেমন কোনো গন্ধ না থাকলেও হঠাৎ তার নাকে তীব্র একটি দুর্গন্ধ লাগছে। তাও সে লাশের দিকে এগিয়ে যায় এবং ওই ডোম দাদা কিভাবে পোস্টমর্টম করছে সে দেখতে থাকে। তো ওনার বন্ধু খেয়াল করলো গন্ধটি লাশের গা থেকে আসছে না, বরং ওই ডোম দাদার গা থেকে আসছে। তাছাড়া একই দিন সন্ধ্যা 7টায় মারা যাওয়া লাশের শরীর থেকে গন্ধ আসা কিন্তু পসিবল না। তবুও সে ওই ডোম দাদার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে ডোম দাদাকে, কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দিচ্ছিলেন না। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে ওই রুমের যে লাইটটা ছিল, লাইটটা ঠাস করে শব্দ করে ফেটে যায় এবং পুরো রুম একদম কালো অন্ধকারে ছেয়ে যায়। আর ওনার বন্ধুর বুকটা ধপ করে ওঠে। তখন সে ওই ডোম দাদাকে কয়েকবার ডাক দেয়, কি হলো দাদা, কি হলো? কিন্তু ওই ডোম দাদা কোনো উত্তর দেয় না। এদিকে ওনার বন্ধু খেয়াল করলো রুমের যে বিশ্রী গন্ধটি হঠাৎ করে যেন আরো তীব্র হয়ে উঠল এবং সে তখন আর সহ্য করতে পারল না। সে রুম থেকে বের হওয়ার জন্য যেই দরজা দিয়ে বের হবে, তখনই তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডার একটি স্রোত বয়ে গেল। দরজাটি পেছন থেকে লক করা, তার মাথায় কিছুই আসছিল না, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। দরজা পেছন থেকে বন্ধ হলে সে রুমে ঢুকলো কিভাবে? আর পুরো রুম অন্ধকার। সে দরজা ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং দোয়া পড়তে থাকে। এদিকে তার কাছে যে মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোন থেকেই তো আলো জ্বালানো যায়, এই বিষয়টি তার মাথায় আসছে না। সে এতটা ভয় পেয়েছে। সে খেয়াল করলো তার গায়ের খুব কাছে গরম একটা হাওয়া লাগছে। এটি এমন যে কেউ মানুষের খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলে যেরকমটা হয়, নিঃশ্বাসের একটি সব মানে বাতাস মানুষের গায়ে লাগে তেমন, কিন্তু পার্থক্যটি হলো এই বাতাসটি খুবই গরম এবং তাতে মাংস পচা একটা তীব্র গন্ধ রয়েছে, সেটা সহ্য করা খুবই কঠিন। যাই হোক, সে আরো জোরে দরজা ধাক্কা দিয়ে চিল্লাতে থাকে। সে ভাবছিল আজকেই হয়তো বা তার জীবনের শেষ দিন। হঠাৎ করে কেউ দরজাটি পেছন দিক থেকে খুলে দেয় এবং সে যা দেখে সে ভাবতেও পারেনি কোনোদিন। দেখে দরজায় সেই ডোম দাদা দাঁড়িয়ে আছে। তখন ওনার বন্ধু চিন্তা করে, তাহলে আমি এতক্ষণ ভেতরে কাকে দেখলাম? সে কোনো কথা না বলে ওই ডোম দাদাকে জিজ্ঞেস করে, মানে রুম থেকে মানে তাড়াতাড়ি করে বের হয়ে জিজ্ঞেস করে, সরি মানে
বের হওয়ার সাথে সাথে কিন্তু তার মানে প্রচন্ড বমি হয়, বমি করে দেয়। কারণ ওই ভিতরের যে বিশ্রী গন্ধটা, ওই গন্ধটা সে আর সইতে পারছিল না। কিন্তু সে কিন্তু অজ্ঞান হয়নি। সে একটু স্বাভাবিক হলে ওই ডোমদাদাকে জিজ্ঞেস করে যে, মামা কি হলো, আপনাকে রুমের ভেতরে মানে কে আটকে দিল? ওই ডোমদাদাই এসে জিজ্ঞেস করে আর কি ওই ইয়েকে, ডাক্তারকে, যে মামা কি হলো, আপনাকে রুমের ভিতরে কে আটকাইলো, আর আপনি কিভাবে ভিতরে ঢুকলেন, এটা তো বাইরে থেকে লক করা। তখন সে ওই ডোমদাদাকে সব ঘটনা বলল। তখন ডোমদাদা বলে, আরে কি বলেন, আমি তো মাত্রই আসলাম। আর এটা ঠিক যে স্যার আমাকে এসে কাজ শুরু করে দিতে বলেছেন, যে উনি একটু পরে আসবেন, এটাও আমাকে বলেছেন। এদিকে ওনার বন্ধু চিন্তা করছে যে তাহলে সব জিনিস তো ঠিক আছে, ভেতরে থাকা ওই ডোমটিও তো একই কথা বলেছিল যে স্যার আসতে একটু দেরি হবে, কাজ শুরু করতে বলেছে। তাহলে আমি কাকে দেখলাম ভেতরে? তাহলে কি এতক্ষণ তার হ্যালুসিনেশন হয়েছিল? এরপর যেটা হয় সেটা হলো যে ওনার বন্ধু এবং ডোমদাদা ওই মর্গের ভেতরে আবারও যায় এবং আসলেই দেখে রুমের ভেতরের বাল্বটি ফেটে কাঁচগুলো মাটিতে পড়ে আছে এবং লাশের উপরে থাকা সাদা কাপড়টিও মাটিতে পড়ে আছে, কিন্তু লাশের গায়ে কোনো কাটাছেঁড়া দাগই নেই। কিন্তু একটু আগেই কিন্তু দেখেছে লাশটি কাটা হচ্ছে। তাহলে এই ঘটনা কিভাবে মেলানো যাবে? কোনোভাবে মেলাতে পারছিল না তিনি। তো ইমার্জেন্সিতে এসে পরবর্তীতে ওনাকে সব ঘটনা খুলে বলেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি তো ইমার্জেন্সিতে ছিলেন, তাকে সব ঘটনা খুলে বলেন। তখন তিনি তাকে বলেন যে তোকে এত রাতে মর্গে যেতে কে বলল? সে বলল যে দোস্ত, আমি আসলে কথা বলতে বলতে ওদিকটাতে চলে গিয়েছিলাম, আমি নিজেও ভালো করে জানি না, আর আমি কোনো ধরনের ভয় ভীতি বা কোনো প্যারানর্মাল বিষয় চিন্তা করে ওখানে ঢুকি নেই। তখন উনি তাকে বলেন, যাক, যা হবার হয়েছে, তোর তো কোনো ক্ষতি হয়নি, এটাও বেশি। তো আপাতত এই ঘটনা কাউকে জানানোর দরকার নাই, কারণ সবাই হাসাহাসি করবে উল্টো। তোর এখন ডিউটি করার দরকার নাই, তুই দ্রুত রুমে যা, গোসল করে রেস্ট নে, ডিউটি আমি করছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওনার কিন্তু কোনো জ্বর বা শরীর খারাপ এরকম কোনো কিছু হয়নি। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু ঘটনাটি শেষ হয়নি। আমরা ঘটনার মাঝ পথে রয়েছি মাত্র। তো ওনার বন্ধুর একটি বাইক ছিল, সে বাইকে করেই যাতায়াত করত। তো কোনো একটা কাজে এর পরের বৃহস্পতিবার তিনি চট্টগ্রামে যান রাঙামাটি থেকে। তার শুক্রবার দুপুরে ফেরত আসার কথা ছিল, কিন্তু কাজে আটকে যাওয়ার কারণে তার ফ্রি হতে রাত 11টা বাজে। এদিকে পরের দিন সকালে ডিউটি থাকার কারণে সে রাতে ব্যাক করার সিদ্ধান্ত নেয় এবং এই কারণে সে রাতে মানে ফেরার সিদ্ধান্ত নেয়। রাতে রাস্তাটা ফাঁকা থাকবে, মানে ফ্রি থাকবে, অল্প সময়ের মধ্যেই তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছাতে পারবেন। তো যেভাবে সেই কাজ, উনি রাত 12টার দিকে চট্টগ্রাম থেকে রওনা দেন। তো তিনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। চট্টগ্রাম রাঙামাটি রোডটি রাতের বেলা এমনিতেও প্রচুর ভুতুড়ে লাগে, গা ছমছম করা। কারণ রানীরহাট নামক যে জায়গাটি রয়েছে, এই জায়গাটি পার হলে পাহাড়ি এলাকা শুরু হয় এবং রাস্তা অনেক অন্ধকার এবং নির্জন থাকে। সে বাইক চালাতে চালাতে ঠান্ডাছড়ি নামক একটা জায়গায় আসে। জায়গাটির নাম ঠান্ডাছড়ি হবার কারণ হলো জায়গাটিতে প্রচুর গাছপালা এবং এর মধ্য দিয়ে রাঙামাটির রোডটি চলে গিয়েছে। রোডের দুই পাশে পাহাড় এবং ঘন গাছপালা, তাই দিনের বেলায় প্রচন্ড গরমেও রোদের আলো আসে না এবং রোডটি দিয়ে যাবার সময় ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়। এই জন্য ওই জায়গাটির নাম হলো ঠান্ডাছড়ি। তো তিনি ঠান্ডাছড়ি দিয়ে বাইক চালানোর সময় খেয়াল করেন যে ওই সময়ে জায়গাটা অন্যদিনের থেকেও বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বা ঠান্ডা হয়ে আছে। চারদিকে অন্ধকার, কোনো মানুষ তো দূরের কথা, কোনো গাড়িও নেই রাস্তায়। ঠান্ডাছড়ি রোডটির মাঝামাঝি আসার পর তার
বাম পায়ে হঠাৎ কেউ সজোরে নিচের দিকে মারে হ্যাচকা টান। তো আমরা জানি বাইকের বাম পায়ে কিন্তু 5টি গিয়ার থাকে, তো গিয়ারের পা হঠাৎ সজোরে নিচের দিকে টান খাবার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাইক সহ। মাথায় হেলমেট থাকার কারণে আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও তার হাতে পায়ে অনেক জায়গায় ছুলে যায় আর কি, এবং কোমরে ব্যথা পায়। এমন একটা অবস্থায় আশেপাশে হেল্প করার মতো কাউকে আসলে পাওয়া যায় না। তো তিনি এটা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে হঠাৎ সজোরে পা নিচের দিকে টানটা দিল কে। কারণ ওনার স্পষ্ট মনে হচ্ছে কেউ হাত দিয়ে পা ধরে নিচ দিকে টান দিয়েছে। কারণ ওই হাত দিয়ে ধরে যদি নিচ দিকে টান দেয় যেমন অনুভূতি হয়, তার ঠিক ওই সময় ওরকমটা অনুভূতি হয়েছিল। এদিকে তার বুক ধুক ধুক করতে থাকে। রাত 1:30টার বেশি বেজে গিয়েছে এবং তার ভয়টাও বাড়তে থাকে। সে আবার বাইকটি তুলে কয়েকবার স্টার্ট দিতেই বাইকটা অন হয় এবং সে আস্তে আস্তে বাইকটা চালিয়ে এগোতে থাকে। আর তার শরীরে বেশ কয়েক জায়গা তো খুব ব্যথা লেগেছে, এই জন্য তিনি আস্তে আস্তে চালাচ্ছিলেন। এভাবে আরো 40 মিনিট বাইক চালানোর পর বেশ কাছাকাছি চলে এসেছেন তিনি। যেই জায়গাটিতে এসেছেন সেই জায়গাটির নাম হলো ভেদভেদি বাজার। বাজারটি ফেলেই একটি চেকপোস্ট আছে। চেকপোস্টে একটি ল্যাম্পপোস্ট ছিল, যার কারণে রোডটি হালকা আলোকিত হয়ে থাকতো। তো এত রাতে ভেদভেদি বাজারের একটি দোকানপাটও খোলা ছিল না, এবং কেন জানি পুলিশ চেকপোস্টটিও ওই দিন ফাঁকা ছিল। পরে অবশ্য জানতে পারা গেছে আসলে পুলিশ চেকপোস্টে রাত 11টার পরে স্বাভাবিকভাবে কেউ থাকে না, খুব ইমার্জেন্সি ছাড়া। তো সে ওই বাজার ফেলে চেকপোস্টের দিকে আসতে থাকে বাইক নিয়ে। চেকপোস্টের 30 থেকে 40 মিটার দূরে তখন তার বাইক। হঠাৎ করে সে খেয়াল করে চেকপোস্টের আলোয় রাস্তার ঠিক মাঝখানে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সে আরেকটু কাছে আসার পরে দেখলো লাল টকটকে শাড়ি পরা একটা মহিলা অবয়ব, যেটা স্বাভাবিক থেকেও আরেকটু বেশি লম্বা মনে হচ্ছিল তার কাছে। এবং ল্যাম্পপোস্টের আলোতে দেখা যাচ্ছে যে মহিলার সামনে একটি কালো কুকুর দাঁড়িয়ে আছে, মানে মুখোমুখি, এবং মহিলাটি কুকুরের দিকে তাকিয়ে আছে এবং কুকুরটি মহিলার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সাধারণত আমরা দেখি কুকুর বা এই জাতীয় প্রাণী শব্দের প্রতি খুবই সেন্সিটিভ, শব্দ শুনলে পালিয়ে যায় বা উত্তেজিত হয়। কিন্তু বারবার বাইকের হর্ন বাজানো সত্ত্বেও ওই মহিলাটিও একচুল নড়ে না, কুকুরটিও নড়ে না, কুকুরটি তার দিকে তাকায়ও না। তারা একজন আর একজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। রাস্তাটি ছিল 2 ওয়ে, মানে রাস্তার মাঝখানে ডিভাইডার ছিল, কিন্তু মহিলাটি এবং কুকুরটি রাস্তার এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে পাশ কাটিয়ে যাওয়া সম্ভবই ছিল না। আর এই কারণে উনি দূর থেকে বাইকের গতি কমাতে চাচ্ছিলেন, কিন্তু উনি বাইকের গতি কমাতে চাইলেও বাইকের গতি একদমই কম ছিল না, বাইকের গতি ছিল স্বাভাবিক। উনি চিন্তা করলেন কি ব্যাপার, বাইকের কি ব্রেক ফেল করলো? এই চিন্তা করতে করতে মানে ওনার বাইক কিন্তু ওই মহিলা এবং কুকুরের উপর দিয়ে উঠে গিয়েছে। উনি তো চিন্তা করেছেন যে এখনই বাইকটা থেকে আমি ছিটকে পড়ে যাব, দুর্ঘটনা ঘটবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুই হলো না। বাইকটি সামান্য ঝাঁকুনিও দিল না, মনে হলো বাতাসের ভেতর দিয়ে বাইকটা বের হয়ে গেছে। একটু সামনে গিয়েই তিনি লুকিং গ্লাসে দেখলেন ওই মহিলা আর কুকুরটি তার দিকে তাকিয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতেও ওই মহিলার চেহারাটি কিন্তু দেখতে পাননি। মহিলাটির মানে যে ঘোমটা লম্বা করে দেয়া ছিল, কিন্তু আগুনের গোলার মতো দুটো চোখ দপদপ করে জ্বলছিল, সেটি কিন্তু ওই ঘোমটার মধ্য দিয়েও বোঝা যাচ্ছিল, কিন্তু তার চেহারা কিন্তু দৃষ্টিগোচর হলো না। যাই হোক, এই ঘটনার প্রেক্ষাপটে উনি আরো ভয় পান। ভয়ে তার শরীর কাঁপতে থাকে, কিন্তু বাড়িতে তো ফিরতে হবে। সে কোনো মতে বাসায় আসে এবং ওনার বন্ধুকে সব খুলে বলেন, মানে যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। এভাবে একদিন কাটে। তো এবার ফেরত আসার পর তার প্রচুর জ্বর এবং বমি শুরু হয়। একদিন পর রাতে ওনারা সবাই ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার বন্ধু জেগেছিলেন।
ওনার বন্ধু জেগেছিলেন। তো একটা পর্যায়ে যেটা হয় আর কি, সেটা হলো যে যিনি এই যে যার জ্বর হয়েছিল তিনিও জেগে যান, এবং প্রথমে যিনি জেগেছেন তিনি ঘুমিয়ে যান। তো উনি মোবাইল ফোনে কথা বলছিলেন, যিনি আর কি যার শরীর খুব দুর্বল, যিনি ভয় পাচ্ছেন আর কি, মোবাইল ফোনে কথা বলছিলেন। এদিকে ওনাদের রুমে, যে রুমটাতে ওনারা দুজন থাকতেন, ওই রুমে একটা বেলকনি রয়েছে, এবং ওই বেলকনির ওখানে বসার জন্য একটি চেয়ার রাখা ছিল। তো যেটা হয় সেটা হলো যে কথা বলতে বলতে, মোবাইল ফোনে কথা বলতে বলতে করিডোরে গিয়ে চেয়ারটিতে যখনই বসেছে, তখন তার এমন একটা ফিলিংস হয় যে কেউ চেয়ারে মনে হয় আগে থেকে বসে আছে, এবং কেউ যদি চেয়ার আগে থেকে বসে থাকে তার উপরে গিয়ে বসলে যেরকমটা ফিলিংস হয় ঠিক তেমন অনুভূতি হয়। আর যখনই সে বোঝে যে কেউ বসে আছে, তখনই সাথে সাথে কেউ সামনের দিকে তাকে ধাক্কা দেয়, এবং ধাক্কা খেয়ে ও চেয়ারের ওখান থেকে ছিটকে দেয়ালে গিয়ে আশ্রয় পড়ে এবং জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন রুমে থাকা ওনার রুমমেটের ঘুম ভেঙে যায়। তিনি তখন দৌড়ে বাইরে আসেন, এই কি হয়েছে। তখন সব কাহিনী বলেন যে এই ঘটনা, এই যে আমি তো ওই যে এরকম করে ধাক্কা খাইলাম, কে যেন আমাকে ধাক্কা দিল। তো আসলে এসব ঘটনার ব্যাখ্যা কিভাবে দেয়া যায় ওনারা কিছুতেই বুঝতে পারছিলেন না। তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পরামর্শে স্থানীয় এক হুজুরের কাছে তার বন্ধুকে যেতে বলেন। তিনি তাকে কিছু ঝাড়ফুঁক এবং পানি পড়া দেন। কিন্তু ওই রাত থেকেই আরেকটি সমস্যা শুরু হয়। গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠার একটা সমস্যা শুরু হয়ে যায়, এবং চিৎকার দিয়ে আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে আর কি। জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে খারাপ স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নে কি দেখেছেন এটা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। এটি খুবই অবাক করা একটা বিষয়। যাই হোক, প্রতি রাতেই যখন এরকম হতে থাকে, তখন চট্টগ্রামের একজন হুজুরের সাথে আর একজন হুজুরের ঠিকানা, যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, তিনি তাকে দেন। তখন ওই হুজুরের কাছে গেলে হুজুর তার বন্ধুর বাসার ঠিকানা নেন এবং বাসায় আসেন। এই নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে জানতে পারেন খুবই খারাপ এবং নরখাদক প্রকৃতির এক জিন তার উপর ভর করেছে ওই মর্গে ঢোকার পর থেকে। মূলত ওই নরখাদক জিনটি লাশ কাটা ঘরে ছিল, ওই লাশটির শরীরের কিছু অংশ খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে এই ডাক্তার সে ওই মর্গের মধ্যে ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ার কারণে ওই জিনটি ডিস্টার্ব হয়, এবং ডিস্টার্ব হওয়ার প্রেক্ষাপটে রাগ গিয়ে পড়ে হচ্ছে তার উপরে, যেহেতু সে লাশের শরীরের কিছু অংশ খেতে পারেনি। আর এই কারণে সে তার উপর ভর করেছে, তাকে ডিস্টার্ব করছে। তখন হুজুর কাগজে কিছু একটা লিখে ওই কাগজটি তার বালিশের নিচে রেখে 1 মাস ঘুমাতে বলেন, এবং তিনি বলেন যে এই 1 মাস তিনি বালিশের নিচে কাগজটি রেখে ঘুমাবেন, কিন্তু কোনোভাবেই এই কাগজে কি লেখা আছে পড়তে পারবে, কিন্তু কোনো মোবাইলের ছবি তোলা যাবে না, তাহলে কাগজের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তো তার কথা মতো 1 মাস এই কাজটি করা হয়, বালিশের নিচে কাগজটি রেখে ঘুমায়, এবং 1 মাসের মধ্যে তার স্বপ্নেও কোনো ধরনের অস্বাভাবিক কোনো বিষয় আসেনি, এবং বাহ্যিকভাবেও রাতের বেলা ডিউটি করা হোক বা অন্যভাবে হোক কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, সবকিছু ঠিকঠাক ছিল। যেদিন 1 মাস পূর্ণ হয় তার পরের দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে চেক করে, প্রতিদিনই চেক করতো, প্রতিদিনই ওই জিনিসটা ছিল, কিন্তু ওই রাত্রে চেক করতে গিয়ে দেখে যে বালিশের নিচে কাগজটি নেই। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও কাগজটি কোথাও পাওয়া যায় না। এখানে বলে রাখা ভালো, ওই রুমে কিন্তু যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন ওই ডক্টর এবং তার বন্ধু ডক্টর, যার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে, তারা দুজন ছাড়া কেউ ওই রুমে ঢুকতো না। কিন্তু কাগজটি তাহলে কে নিল, কোথায় গেল? যদিও বা এই ঘটনার সমাপ্তি হয়েছিল ওই 1 মাস পর থেকেই, কিন্তু এই কাগজের রহস্যটা এটা
আসলে কি হলো, কে এই কাগজটি নিয়ে গেল, এটার কোনো ব্যাখ্যা বের করা যায়নি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মর্গের এই ঘটনাটি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছে খুবই দারুণ লেগেছে। কারণ একবার ভাবুন যে একজন মর্গের মধ্যে ঢুকেছে ডক্টর, লাশ কাটা হচ্ছে, হঠাৎ করে লাইট ফেটে গিয়ে পুরো রুমে অন্ধকার নেমে এসেছে, তারপর আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কাছে যে ফোন রয়েছে, এই ফোনটা জ্বালালেই যে আলো হবে সেই বিষয়টিও মাথায় কাজ করছে না। দরজার কাছে গিয়ে দুপদাপ করে শব্দ করা হচ্ছে, কিন্তু দরজা বাইরের থেকে লক করা। ওদিকে তাদের উপর গরম নিঃশ্বাস কেউ ছাড়ছে, সেটা ফিল করা যাচ্ছে, আর মাংস পচা গন্ধ নাকে লাগছে। এমন একটা সিচুয়েশন যদি আমরা একবার ভাবি, আসলে এই ধরনের সিচুয়েশনে যদি আমরা কেউ পড়ি, আমরা কি বেঁচে থাকবো? সেন্স ধরে রাখতে পারবো? কি অবস্থা হবে? আমরা কখনো চাইবো না এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি কেউ হোক। প্রিয় লিসেনার্স, মর্গকেন্দ্রিক ঘটনা অনেকেই পছন্দ করেন। আশা করছি আমাদের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় ধাপে মর্গকেন্দ্রিক এই ঘটনাটি আপনাদের সেই চাহিদার কিছুটা অংশ হলেও পূরণ করতে পেরেছে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফটার দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফটার দ্য হরর ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হৃদয়। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাকলা ইউনিয়নে। তিনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। আর ঘটনাটি তিনি তার দাদির কাছ থেকে শুনেছেন। এটি একটি সত্যি ঘটনা, যার সাক্ষী ওই এলাকার অনেকেই। আর এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদির ফুফাতো ভাই ও তার পরিবারের সাথে। ঘটনাটির যে সাল, এই সালটি ছিল 1980 কি 81 সালের দিকে। যদিও বা ওনার দাদি সালটি মনে রাখতে পারেননি, তিনি বৃদ্ধ মানুষ, তবে 80 বা 81 সালই হবে। দাদির ফুপাদের বাড়ি ছিল চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের একটি গ্রামে। তো ওনার দাদি ওনাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমাদেরকে বর্ণনা করার চেষ্টা করেছেন। ওনার দাদির ফুফাতো ভাইয়ের নাম ছিল শরীফ। ঘটনার সময় তার বয়স ছিল 28 বছর। শরীফের আবার দুই ভাই, শরীফ এবং শফিক। শরীফ ছিল বড় এবং শফিক ছিল ছোট। ছোটজন 6ষ্ঠ শ্রেণীতে পড়তো ওই সময়ে। তাদের বাবা ঢাকাতে চাকরি করত। তাদের পরিবারে তারা ছিল দুই ভাই আর তার মা। তাদের বোন ছিল না। তাদের বাবা মাঝে মাঝে ছুটি পেলে বাড়িতে আসতেন। শরীফ যিনি, তিনি তো এই হৃদয়ের দাদির ভাই। তাই এই ঘটনা লেখার সময় উনি এই শরীফকে ভাই বলে সম্বোধন করেছেন, মানে বুঝার ক্ষেত্রে। আর আমরাও শরীফ ভাই বলে সম্বোধন করব, তিনি যেহেতু বয়স অনেক বড়। তো যাই হোক, মূলত ঘটনাটাই শরীফ ভাইকে দিয়ে শুরু। তিনি পুকুরে মাছ চাষ করতেন। বলে রাখা ভালো যে তিনি যে পুকুরে মাছ চাষ করতেন সেটি ছিল তাদের বাড়ি থেকে একটু দূরে, রাস্তার পাশে। শরীফ ভাই সেই পুকুরে 2 বছর যাবৎ খুব ভালোভাবে মাছ চাষ করেন। তেমন কোনো পাহারা দেওয়া লাগেনি, কোনো সমস্যাও হয়নি। তবে সমস্যা যেটা হয় সেটা হলো 3য় বছরের সময়,
দেখা যায় বছরের শুরুতে তিনি যে হারে পোনা ছেড়েছেন, বছরের শেষের দিকে যখন জাল দিয়ে বা পানি শুকিয়ে মাছ ধরতেন তখন সে হারে মাছ পাচ্ছেন না, খুবই কম মাছ পান। তিনি খুব অবাক হন, এত মাছ কোথায় যায়? পুকুরের সাথে কিন্তু কোনো খাল ছিল না যে মাছ সেখানে চলে যাবে, কারণ পুকুরের এক পাশে রাস্তা, অন্য পাশে ঝোপঝাড় বাগান, আর এক পাশে ছোট্ট বাড়ি, আর এক পাশে সরু একটা রাস্তা। তো মাছ যাওয়ার তো কোনো জায়গাই নেই, আর পুকুর তো পানিতে ভেসেও যায়নি বা বন্যাও হয়নি। আর অন্য কোনো কেউ যে মাছ খেয়ে ফেলবে, মানে বিশেষ করে কোনো মাছ খেকো বড় মাছ থাকে না, যেমন শোল, গজার, বোয়াল, তো যখন জাল টেনেছে তখন তো এই ধরনের কোনো মাছ তারা জালে পায়নি। তখন এই শরীফ ভাই ভাবে হয়তো মানুষ রাতে মাছ ধরে নিয়ে যায়। শুরুতে তো কোনো জায়গা তিনি পাহারা বসান নাই, আর এই সুযোগটাই হয়তো বা তার কেউ নিয়েছে, এই কারণে তার মন অনেক খারাপ হয়। তার পরিবার তাকে সান্ত্বনা দেয়। এখন মন খারাপ থাকার কারণে তিনি কিছুদিন পুকুরের কাছেই যাননি। শরীফ ভাই পরে ভাবলেন যা হওয়ার তো হয়েছে, তিনি আবার পুকুরে মাছের পোনা ছাড়বেন এবং ছাড়েনও। যেহেতু শরীফ ভাই ভাবলেন মাছ চুরি শুরু হয়েছে, তাই তিনি পাহারা দেওয়ার জন্য পুকুর পাড়ে একটি বাঁশের টং দেন। টং বলতে ওই যে 4টা বাঁশের উপরে একটা মাচার মতো, এবং তার উপরে ছাউনি, ওই যে বেঁধে দেন নৌকায় যেরকম ছাউনি থাকে ঠিক তেমন। তবে শরীফ ভাই এটা তোলেন হচ্ছে পুকুরের এক পারে কিছু অংশ মাটিতে আর অন্য কিছু অংশ পুকুরে, এইভাবেই টংটা তোলেন। তো বাঁশের খুঁটি দিয়ে তোলেন। তো তিনি সেখানে পাহারা দিতে শুরু করেন। তিনি খুব সাহসী মানুষ ছিলেন আর শক্তিশালীও ছিলেন। আর তিনি তখনও কিন্তু বিয়ে করেননি, একদম যুবক বয়স। তিনি সারাদিন অন্যান্য কাজ করেন, বিকালে তাদের গ্রামের বাজারে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 8টার সময় বাড়িতে আসতেন। 8টা কি 8:30 এরকম বাজতো আর কি। তো খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে হাতে 7 ব্যাটারির একটি টর্চ লাইট আর একটি টেটা নিয়ে পুকুর পাড়ে সেই টঙে চলে আসতেন। টেটা নিয়ে আসতেন মূলত তিনি রাতে পুকুর পাড় দিয়ে ঘুরতেন। তখন পুকুরের মানে কাছে টর্চ মারলে মাঝে মাঝে ব্যাঙ, সাপ এগুলো দেখতেন, আর সেগুলো মারার জন্যই মূলত তিনি টেটা নিয়ে আসতেন। তো কিছুদিন পাহারা দেন, কোনো সমস্যা নেই। শরীফ ভাইও খুশি হন যে চোর টোর আসতে পারছে না। তিনি ভাবলেন যাক, আমি এখানে পাহারা দেই, আর চোরেরা জানতে পেরে এখন আর আসে না। খুশি হন আর কি এটা ভেবে। ঘটনা যেবার ঘটে সেদিন প্রতিদিনের মতো ওই শরীফ ভাই টঙে আসেন এবং পুকুরের সব পার ঘুরে আসেন। ভাবলেন একটু ঘুমানো দরকার, দিনে কাজ করেছেন যেহেতু, ক্লান্ত শরীর। তখন তিনি চিন্তা করেন যে এখন কিছুক্ষণ ঘুমিয়ে পড়ি, আবার উঠে পুকুরের চারদিকে একটা চক্কর দিব। এই চিন্তা করে তিনি শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়েও পড়েন। হঠাৎ করে মাঝরাতে কোনো একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন ছিল যেমন এটা হলো প্রাপ্তবয়স্ক কোনো লোক যদি পুকুরের পানিতে ঝাঁপ দেয় তখন যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তখন সময় রাত আনুমানিক 2টা কি 3টা হবে। তখন তার মোবাইল ফোন ছিল না, আর তার সাথে ঘড়িও ছিল না। তবে তখন মাঝরাত, এটা তিনি বুঝতে পেরেছিলেন, যেটা তিনি পরে বলেছিলেন আর কি সকলকে। তো শরীফ ভাই ভাবলেন চোর এসে মনে হয় পুকুরে জাল ফেলেছে। তিনি কি করলেন, আস্তে করে টর্চ লাইটটা এক হাতে নিলেন আর এক হাতে টেটা নিলেন। চোর যদি দৌড় দেয় তাহলে টেটা দিয়ে তিনি বাড়ি দিবেন, আঘাত করবেন না, সুচালো জিনিস দিয়ে আঘাত করবেন, তাহলে বাড়ি দিয়ে ফেলে দিবেন। তো শরীফ ভাইয়ের এমনিতেই অনেক রাগ হয়েছিল, কারণ ওনার অনেক টাকার মাছ চোরে খেয়েছে এই চিন্তা করেছেন, কারণ মাছ তো উনি আশানুরূপ পাননি, আর উনি টঙে আসেন, এখন সেই চোর এসেছে। স্বাভাবিকভাবে রাগটা হওয়াটাই তো বাঞ্ছনীয়, তাই না? তো উনি মানে সতর্কতার সাথে সেই শব্দের কাছে আসেন। তিনি এসে দেখেন পুকুর থেকে সামান্য একটু নেমে মাজা সমান পানিতে কেউ একজন দাঁড়িয়ে আছেন, পুকুরের দিকে মুখ করে, এবং পানি থেকে কি যেন তুলছেন। চাঁদের আলো তেমন ছিল না,
আকাশে মেঘ ছিল, আবছা আলো দেখা যায়, আর চারপাশে বড় বড় গাছ ছিল, তাই ভালো অন্ধকার ছিল সেখানে। তখন শরীফ ভাই বলে ওঠেন, এই কে রে তুই? এই বলে যখনই তিনি টর্চ মেরেছেন তখন দেখেন ভয়ঙ্কর একটা জিনিস। এটা কোনো মানুষ না, এটি এমন একটা প্রাণী, তার মাথাটা মানে শরীরটা মানুষের মতো হলেও মাথাটা ভাল্লুকের মতো, আর সারা শরীর ভরা বড় বড় লোম। আর শরীফ ভাই ছিল এই প্রাণীটির পেছন দিকে। যখন তিনি বলেছেন এই কে রে তুই, তখন ওই প্রাণীটি ওই মাথাটা তার দিকে ঘুরিয়েছে, আর তখন টর্চ মারার পরে এই জিনিসটা তিনি দেখতে পান। আর প্রাণীটির চোখ ছিল অনেক লাল, জলজল করছিল। শরীফ ভাইকে দেখে সে হিংস্র আওয়াজ করতে থাকে, মনে হয় এখনই শরীফ ভাইয়ের উপর আক্রমণ করবে। যখনই ওই অবয়বটা শরীফ ভাইয়ের দিকে এক পা এগোচ্ছিল, তখন শরীফ ভাই কি করে, তার হাতে যে ট্যাটা ছিল সেটা সজোরে ওই প্রাণীটির দিকে ছুঁড়ে মারে। ওই ট্যাটার আবার দড়ি থাকে, দড়ির একটা মানে ওই ট্যাটা যাতে হারিয়ে না যায়, ওই ট্যাটার মানে লাঠির শেষ অংশে দড়ি বাঁধা থাকে, আর একটা অংশ ওই হাতের সাথে পেঁচানো থাকে। তো উনি যখন ছুঁড়ে মেরেছেন, একদম নিখুঁতভাবে ওই ট্যাটাটা ওই প্রাণীটার পেটের মধ্যে ঢুকে যায়। তখন শরীফ ভাইয়ের হাতে কিন্তু ওই ট্যাটার যেই সুতা, সেই সুতাটা ছিল, উনি ওই সুতা ধরে টান দেন। আর ট্যাটার যে মাথা, সেই মাথার অংশটা কিন্তু কিছুটা বাঁকানো থাকে, টান দিতে গেলে কিন্তু সহজে এটা বের হয় না। যন্ত্রণায় কুকড়ে ওঠে সেই প্রাণীটা। শরীফ ভাই সুতা ধরে সজোরে টান দেন এবং ওই ট্যাটাটা বের হয়ে আসে। হাতে আসার পর তিনি আবারও ওই জিনিসটা দিয়ে যখন তাকে আঘাত করতে যাবেন, তখন ওই প্রাণীটা সজোরে মারে এক লাফ, ব্যাঙের মতো একটা শব্দ করে পুকুরের পানি থেকে লাফ দিয়ে পুকুরের মাঝখানে গিয়ে পড়ে এবং ডুব দিয়ে পুকুরের মধ্যেই মিলিয়ে যায়। শরীফ ভাই দেখেন ওই প্রাণীটাকে আর দেখা যাচ্ছে না। উনি বেশ ভয় পেয়েছিলেন। উনি তাড়াতাড়ি ট্যাটা এবং টর্চ নিয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন এবং উঠানে এক চিৎকার দিয়ে জ্ঞান হারান। তার চিৎকার শুনে সাথে সাথে তার মা এবং ছোট ভাই বের হয়। বাড়িতে ওনার বাবা ছিলেন না, ঢাকাতে চাকরি করতেন যেহেতু। পরে তাকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয় তার মা। তো শরীফ ভাইয়ের মা সারা রাত তার পাশে ছিলেন। সকালে শরীফ ভাইয়ের জ্ঞান আসে, শরীরে প্রচন্ড জ্বর। তার মা মাথায় পানি দিচ্ছিলেন। তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শরীফ ভাই রাতে কি হয়েছে সব বলেন। তার মা শুনে খুবই অবাক হন এবং ভয়ও পান। তিনি বলেন পুকুরে আর পাহারা দেওয়া লাগবে না, মাছ থাকলে থাকবে, না থাকলে নাই। পরের দিন শরীফ ভাইয়ের মা তাকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার কিছু ওষুধ দেন। শরীফ ভাই সেই ওষুধ খান এবং 2 দিনের ভেতর সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনা কিন্তু শুরু এখানে। শরীফ ভাই বেশ কিছুদিন ওই পুকুরের কাছে যাননি। এর মাঝে শরীফ ভাইয়ের সাথে আরো কিছু মানে যে ঘটেছে, বিষয়টা এরকমও না, উনি স্বপ্নেও কোনো ভয়ঙ্কর কিছু দেখেননি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। এভাবে দিন কেটে যাচ্ছিল। তখন শরীফ ভাই ভাবলেন অনেকদিন তো হলো পুকুরের কাছে যাওয়া হয় না। তখন তিনি পুকুরের মানে দুপুরের দিকে পুকুরের কাছে যান। তো তারপর থেকে তিনি দুপুরে পুকুরের কাছে যেতেন এবং মাছকে খাবার দিতেন। এভাবে কয়েক মাস কেটে যায়। বছরের শেষের দিকে মাছও মোটামুটি বড় হয়েছে। তিনি খুশি হন যে এবার মাছ তো আছে অনেক। আবার চিন্তা করেন মাছগুলো বড় হয়েছে, এখন যদি পাহারা না দেই তাহলে তো চোরে তো মাছ চুরি করে নিয়ে যাবে। তিনি বাড়িতে গিয়ে তার মাকে বলেন যে পাহারা দেওয়ার দরকার। তার মা তো কিছুতেই রাজি হয় না। তো শরীফ ভাই বলে যে আরে সমস্যা নাই, কিছু হবে না, আমার সাথে কাইয়ুমকে নিয়ে যাব। কাইয়ুম হলো এই শরীফ ভাইয়ের বন্ধুর নাম। শরীফ ভাইয়ের খুব ভালো বন্ধু হচ্ছে এই কাইয়ুম ভাই। তো শরীফ ভাই পরদিন বাজারে যান এবং কাইয়ুম ভাইয়ের সাথে দেখা করেন। তো কাইয়ুম ভাইয়ের বাড়ি কিন্তু শরীফ ভাইয়ের মানে একদম কাছেই ছিল। তো শরীফ ভাই কাইয়ুম ভাইকে বলেন যে তোর তো কোনো কাজ নাই, তুই আমার সাথে এই পুকুর পাহারা দে, আর মাছ যখন বিক্রি করব তখন তোর একটা প্রাপ্য অংশ আমি তোকে দিয়ে দিব। কাইয়ুম ভাই তো কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ শরীফ ভাইয়ের সাথে ঘটা ঘটনা কিন্তু কাইয়ুম ভাই জানতেন। আর যদিও এই ঘটনা পরবর্তীতে গ্রামের অনেকেই শুনেছিলেন এবং কাইয়ুম ভাই শুনেছিলেন,
আর কাইয়ুম ভাই ছিল আবার খুব ভীতু প্রকৃতির। পরে অবশ্য কাইয়ুম ভাই ভাবে যে এখন না করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, তো শরীফ তো সাথেই থাকবে, এই চিন্তা করে তিনি রাজি হন। তো শরীফ ভাই তাকে বলেন চল আজকে থেকেই পাহারা দেওয়া শুরু করি। তো যেই কথা সেই কাজ, তারা দুজন ওই দিন রাত থেকে পাহারা দেওয়া শুরু করেন। তারা আবার সেই টঙে যান, যাওয়ার সময় সেই টেটা, তারপরে সেই টেটার বাঁশটা হচ্ছে বেশ লম্বা, এক্সট্রা দুটো বাঁশের টুকরা এবং 2টা 7 ব্যাটারির টর্চ, এগুলো নিয়ে বেশ কয়েকদিন তারা ভালোই পাহারা দিয়েছেন, কোনো সমস্যা নেই। একদিন তারা বিকালে বাজারে যান, আর বাজার থেকে 7টার দিকে, মানে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে যান। প্রতিদিনের মতো সবকিছু নিয়ে টঙে আসেন। রাত 10টার সময় এই কাইয়ুম ভাই বলে, শরীফ আমি তো ভাত খেয়ে আসি নাই, আমার তো ক্ষুধা লাগছে। এখন শরীফ ভাই বলে যে আমারও তো ক্ষুধা লাগছে। তারা মূলত বাজার থেকে হালকা নাস্তা খেয়ে এসে, যে ভাজা পোড়া আর কি, পুরি সিঙ্গারা, এই জন্য তারা চিন্তা করেছে যে রাত্রে না খেলেও চলবে, ক্ষুধা লাগে নাই। কিন্তু এই টঙে আসার পর তাদের আবার ক্ষুধা লেগেছে। তখন শরীফ ভাই বলেন যে কাইয়ুম তুই লাইট নিয়ে বাড়ি যা, আগে তুই খেয়ে আয়, তুই এলে আমি যাব, যেহেতু বাড়ি বেশি দূরে না, কাছেই। তখন কাইয়ুম ভাই বলে আচ্ছা ঠিক আছে আমি আগে যাই, এই বলে কাইয়ুম ভাই চলে যান। তো কাইয়ুম ভাই মোটামুটি আধা ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া করে চলে আসেন, সবকিছু মিলিয়ে, মানে ওখান থেকে যাওয়া, খাওয়া দাওয়া করে এবং আসার মধ্যে আধা ঘন্টার সময় লেগেছে। এসে দেখেন যে শরীফ ভাই নাই। এখন কাইয়ুম ভাই চিন্তা করে, আরে শরীফ গেল কোথায়? মনে হয় পুকুর পাড়ে চক্কর দিতে গেছে। এই ভেবে কাইয়ুম ভাই টঙের মধ্যে ঢুকে পড়ে। 15 মিনিট হয়ে যায়, 20 মিনিট হয়ে যায়, আধা ঘন্টা হয়ে যায়, শরীফ ভাইয়ের কোনো খবর নাই। এখন কাইয়ুম ভাই চিন্তা করছেন যে ব্যাপার কি, শরীফ গেলটা কোথায়? তখন কাইয়ুম ভাই কিছু একটা ভেবে টর্চ লাইট নিয়ে বের হন। পুকুর পাড়ে যে ঝোপঝাড় ছিল সেদিকে একটু এগিয়েছেন, হঠাৎ একটা শব্দ তিনি শুনতে পান। শব্দটা এমন ছিল যে গরু জবাই করলে যেমন একটা গড় গড় শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ। তো কাইয়ুম ভাই একটু কাছে যান, গিয়ে আধো অন্ধকারে কিছু একটা দেখতে পান। পুকুরের সেই সরু রাস্তার উপরে কিছু একটা আছে, কিন্তু এটা যে কি সেটা বোঝা যায় না, আর শব্দটা কিন্তু ওখান থেকেই আসছে। তো কাইয়ুম ভাই শরীফ ভাইয়ের নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনো উত্তর নাই। কাইয়ুম ভাই একটু কাছে গিয়ে টর্চ মারে, আর তখন সেটা তিনি, মানে যেটা দেখেছিলেন, নিঃসন্দেহে কোনো মানুষ সেটা দেখতে চাইবে না। তিনি দেখেন শরীফ ভাইয়ের দেখা সেই প্রাণীটা, যেটার কথা তিনি আগে শুনেছেন, ওই প্রাণীটা হাঁটু গেড়ে বসে আছে আর কাইয়ুম ভাইয়ের দিকে মুখ করে তাকিয়ে আছে, আর সেটার সামনে রক্তাক্ত শরীফ ভাই পড়ে আছে। মনে হচ্ছে প্রাণীটা শরীফ ভাইয়ের মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। এটা দেখে কাইয়ুম ভাই জোরে দেয় এক চিৎকার, এবং এক চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারান। পরদিন সকালে পুকুরে সেই সরু পথ দিয়ে যখন দুজন কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন, তখন তারা শরীফ ভাই এবং কাইয়ুম ভাইকে দেখে চিৎকার করে ওঠে। একজন কৃষক তো শরীফ ভাইয়ের বডি দেখে ওইখানে জ্ঞান হারায়, মানে পড়ে যায়, আর একজন এক দৌড়ে শরীফ ভাইয়ের বাড়ি চলে যায় এবং চিল্লাচিল্লি শুরু করে। ওই কৃষক শরীফ ভাইকে চিনতো খুব ভালো করেই। বাড়ির সব মানুষ বের হয়ে আসে, বলে কি হয়েছে? তখন ওই কৃষক মুখ দিয়ে তেমন কিছু বলতে পারছে না, এতটা ভয় পেয়েছে, শুধু আঙ্গুল দিয়ে পুকুরের দিকে দেখায়। শরীফ ভাইয়ের মা, তিনি হঠাৎ করে একটা অন্যরকম খারাপ কিছু ফিল করছিলেন। যখনই আঙ্গুল দিয়ে পুকুরের দিকে দেখিয়েছে, তখন উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তিনি সকলের আগে ওই পুকুরের দিকে দৌড় দেন। বাড়ির সবাই ওই কৃষককে নিয়ে সেখানে যায়। তারা সেখানে গিয়ে যা দেখে তা মোটেও সহ্য করার মতো না। শরীফ ভাইয়ের মা সেখানে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। ওখানে একজন কৃষকও জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর কাইয়ুম ভাইও অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পাশেই ছিল শরীফ ভাইয়ের নিথর দেহ। দেখে মনে হয় কেউ শরীফ ভাইয়ের পেট দিয়ে মোটা কিছু ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে ফেলেছে। তার গলায় কিছু আঁচড়ের দাগ ছিল, আর মনে হচ্ছে হাত পায়ের মাংস কেউ কামড়ে তুলে ফেলেছে। এটা দেখে সবাই হই হল্লা শুরু করে। হই হল্লা শুনে আশেপাশ থেকে আরো লোকজন আসে। সবাই মিলে তাদেরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। কৃষকের জ্ঞান ফেরে, শরীফ ভাইয়ের মায়েরও জ্ঞান ফেরে, কাইয়ুম ভাইয়ের জ্ঞান আসে না।
তার জ্ঞান আসে কয়েকদিন পরে। একজন হুজুর আসেন, হুজুর এসে ঝাড়ফুঁক করেন, এরপরে আল্লাহর রহমতে তার জ্ঞান ফেরে। এদিকে কিন্তু শরীফ ভাইয়ের লাশ দাফন করা হয়, কিন্তু শরীফ ভাইয়ের মৃত্যুর পূর্বে কি হয়েছিল সেটা এক্সাক্ট বলা যায় না, কারণ শরীফ ভাই তো মারা গিয়েছিলেন। কিন্তু কাইয়ুম ভাই কি দেখেছিলেন সেটা বলেছিলেন। হয়তোবা শরীফ ভাই যখন কাইয়ুম ভাই খেতে চলে গিয়েছিলেন, ওই সুযোগে শরীফ ভাই চিন্তা করেন একটু পুকুরের চারদিকে চক্কর দিয়ে আসি। চক্কর দিয়ে যখন ঝোপের কাছে গিয়েছেন, তখনই হয়তো ওই প্রাণীটা থেকে আক্রমণ করেছিল, যার কারণে তার মৃত্যু হয়েছিল। এদিকে কাইয়ুম ভাইয়ের শরীরে প্রচন্ড জ্বর আসে, সে ভালো করে কথাও বলতে পারছিলেন না, আবল তাবল বলছিলেন। তো যাই হোক, কাইয়ুম ভাই তো সব বিষয় বলেছিলেন। ওনার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহের বেশি সময় লেগে যায়। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন, ঘটনা কি এখানেই শেষ? না, এখানে শেষ না। ঘটনা ঘটছিল কন্টিনিউ। এবার কি হয়, শরীফ ভাইয়ের পরিবারের সাথে ঘটা শুরু করে। এক রাতে তারা সবাই ঘুমিয়ে আছে, রাত প্রায় আনুমানিক 1টার দিকে হঠাৎ করে মনে হয় শরীফ ভাইদের চালের উপর বিকট কোনো কিছু একটা শব্দ হলো, মানে কোনো কিছু ভারী কিছু এসে চালের উপর পড়ে ধপাস করে। তখন শরীফ ভাইয়ের মা এবং তার ছোট ভাই শফিক সে বাড়িতে ছিল। শরীফ ভাইয়ের বাবা শরীফ ভাইকে দাফন গাফন করার পর কয়েকদিন থাকার পর উনি তো ঢাকায় চলে গিয়েছিলেন, তখনও আর ফেরত আসেননি। তো অদ্ভুত ব্যাপার হলো, পাশের ঘরের কেউ কিন্তু এই শব্দ শোনেনি, শুধু শরীফ ভাইদের ঘরের মধ্যে তার মা এবং ভাই এই শব্দটি শুনতে পেরেছিল। এর বেশ কিছুদিন পর তখন শরীফ ভাইয়ের বাবা বাড়িতে এসেছেন ছুটিতে। রাতের বেলা তার মা ওয়াশরুমে যাবেন বলে হারিকেন নিয়ে বের হয়েছেন। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে থাকে বলে আমরা সকলেই জানি। তো তিনি যখন ওয়াশরুম থেকে রুমের দিকে ফিরছিলেন, হঠাৎ করে তার গালে কে যেন সজোরে এক চর মারে। তিনি এক চর খেয়ে চিৎকার দেন। তখন ঘরের ভিতর থেকে তার স্বামী এবং তার ছেলে শফিক বের হয়ে আসে, বলে কি হয়েছে? তখন তিনি বলেন, কে যেন আমার গালে চর মারলো। এখন এই শফিক এবং ওই শরীফ ভাইয়ের বাবা তারা দেখেন যে গালে 5 আঙ্গুল বসে আছে স্পষ্টভাবে, মানে এত জোরে চর মেরেছিল। এখন ওই বাড়িতে এইভাবে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে যেটা হয় সেটা হলো, ওই রাতের বেলা শফিক তখনও জেগেছিল, তার বাবা ঘুমিয়েছিল। তখন তার বাবা বাড়িতে ছিল, বাড়িতে হয়তো এই ধরনের সমস্যা হচ্ছিল, উনি অধিকাংশ সময় বাড়িতে ছুটি নিয়ে এসে থাকতেন আর কি। তো তার মাও ঘুমিয়ে আছে, হঠাৎ করে দরজায় টোকা পড়ে। তখন শফিক তো জেগেছিল, সে এখন বলে কে? তখন বাহির থেকে বলে যে শফিক, আমি কাইয়ুম। আর কাইয়ুম ভাই তো সবসময় তাদের বাড়িতে আসতোই, এত রাত্রে এসেছে, চিন্তা করছে হয়তো জরুরি কোনো কাজ আছে। তখন ওই কাইয়ুম বলে, শফিক দরজাটা খোলো। শফিক কিছু না ভেবে দরজা খোলে। তো দরজা খোলার পরে দেখে যে আরে বাইরে তো কেউ নাই। সে খুব অবাক হয় যে এই না শফিক ভাই আমাকে ডাকলো, টোকা দিল দরজায়, কিন্তু সে কোথায় গেল? তো সে শফিক কি করে, ঘর থেকে চৌকাঠ পার হয়ে বাইরে বের হয়। বের হয়ে কাউকে দেখতে পায় না। সে যখন আবার ঘরের মধ্যে ঢুকবে, এমন সময় সে দেখে দরজার সামনে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে সেই অবয়ব, যেই অবয়বটির কথা এই শরীফ ভাই যখন জীবিত ছিল তখন বলেছিলেন, আর কাইয়ুম ভাই এই অবয়বটিকে দেখেছে। এটা হচ্ছে সেই অবয়ব। এই অবয়বটি কি করে, ওই শফিকের গলা চেপে ধরে এবং গলা চেপেই মাটির উপর ধপাস করে একটা আছাড় মারে। এই আছাড় মারার শব্দ যখন হয় এবং ধপাস করে আছাড় মারার পর এই শফিকও চিৎকার করে ওঠে। তখন তার চিৎকারে ঘরের ভিতরে থাকা তার মা বাবার ঘুম ভেঙে যায়। তারা বাইরে এসে দেখে যে শফিক মাটিতে গড়াগড়ি করছে। তখন তাকে ধরে ঘরে নিয়ে যায়। পরদিন শফিকের বাবা একজন হুজুরকে নিয়ে আসেন। তো হুজুর শফিককে দেখেই বলে
মানে ওরে বাবারে সর্বনাশ, এ তো ভয়ানক পিশাচ, এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না, আপনারা আরো বড় কোনো হুজুর দেখান। তো কোনো ধরনের কোনো সমাধান না পেয়ে তারা আরো বড় ধরনের হুজুর খুঁজতে থাকে। আর এইদিকে কিন্তু টুকটাক ছোটখাটো সমস্যা চলছেই, সেগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, যে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। তো যাই হোক, একসময় একজন হুজুরের সন্ধান পান, তারা হুজুরের কাছে নিয়েও যান। তো হুজুর বলেন ঠিক আছে, আমি আগামীকাল আপনাদের বাড়িতে আসবো। তো তারা চলে আসে, পরদিন হুজুর আসে এবং হুজুর বেশ কিছুক্ষণ থেকে বলে এটা খুব ভয়ানক ভয়ানক একটা পিশাচ, এটা আপনাদের সবাইকে, বিশেষ করে শরীফ ভাইয়ের পরিবারকে শেষ করতে এসেছে। এটা খুব ক্ষিপ্ত রয়েছে, কারণ আপনার ছেলে ওকে টেটা দিয়ে আঘাত করেছে। এটা আপনার ছেলেকে মেরেই ক্ষান্ত হয়নি, আপনার পুরো পরিবারকে শেষ করতে চায়। এদিকে শফিকুরের বাবা বলে আপনি একটা ব্যবস্থা করেন দয়া করে, এইভাবে তো চলে না, আমার এক সন্তান গেছে, আমার আর এক সন্তানও কি চলে যাবে, তাহলে আমরা বাঁচবো কাকে নিয়ে? শফিকুরের বাবা খুব রিকোয়েস্ট করেন হুজুরকে। তখন হুজুর বলেন এটা খুব কঠিন কাজ, তারপর আমি চেষ্টা করব। তখন হুজুর বলেন আপনার ছোট ছেলেকে ডাকেন, আমি ওর উপরই জিন হাজির করব, যেহেতু ওর সাথে সে দেখা দিয়েছে। তো শফিক আসে, হুজুর একটা বৃত্ত আঁকে এবং শফিককে সেখানে বসায়। এরপরে সে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং পানি ছিটাতে থাকে। হঠাৎ করে মনে হলো বাড়িতে প্রচন্ড বাতাস বইছে। এই বাতাস বইতে বইতে শফিক হঠাৎ করে ভয়ানক কণ্ঠে বলে ওঠে, এই চলে যা, বাঁচতে চাইলে চলে যা, থাকবি না এখানে। হুজুর অনেক কথা জিজ্ঞেস করে, উত্তর দিতে চায় না এবং হুজুরকেই উল্টো চলে যেতে বলে। হুজুর আর কি বলবে, হুজুরকেই বলে যে তুই এখান থেকে চলে যা, আর আমি কিছুতেই যাব না, এদের সবাইকে শেষ করে দিয়ে যাব। তখন হুজুর খুব রেগে যায়, কারণ এইভাবে তো চলে যাওয়া যায় না। তখন সে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং রিচুয়ালের একটা পর্যায়ে ওই শফিকের শরীরের ভেতরে থাকা ওই জিনটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই জিনটি বলে হ্যাঁ যাব, কিন্তু একটা শর্ত রয়েছে, এই মাছের কারণেই শরীফ আমাকে ট্যাটা দিয়ে আঘাত করেছিল, এই মাছ পুরোটা না খেয়ে আমি যাব না। যদি আমাকে তাড়াতাড়ি তাড়াতে চাস তাহলে পুকুরে সব মাছ ধরে একটা পাত্রের মধ্যে ওই ঝোপের মধ্যে রেখে আসবি আজকে রাত্রেই, তাহলে আমি চলে যাব, এই ফ্যামিলিতেও আমি আর কোনো ক্ষতি করব না। তখন শরীফ ভাইয়ের বাবা রাজি হন এবং ওই দিনই জাল দিয়ে সব মাছ ধরে একটা পাত্রে রাতের বেলা শরীফ ভাইয়ের বাবা একা গিয়ে ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছিলেন। জঙ্গলে রেখে আসার সময় পেছন থেকে শরীফ ভাইয়ের কণ্ঠে তার বাবাকে ডাকছিল যে বাবা, ও বাবা, আমাকে একা রেখে এখানে চলে যাচ্ছ, এদিকে তাকাও। কিন্তু বলা ছিল যে যাই হোক না কেন পেছন দিকে তাকানো যাবে না, তাহলে কিন্তু আরো অনেক ক্ষতি হয়ে যাবে। তো উনি অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করেছিলেন, ওখান থেকে ফেরত এসেছিলেন। এরপরে ওই পরিবারে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। এটি ছিল ঘটনা, এটি একটি সত্য ঘটনা, যার সাক্ষী এই হৃদয় ভাইয়ের দাদি নিজেই। তিনি নিজেই এই বিষয়টি আসলে দেখেছেন বলে তাকে জানিয়েছেন। যদিও বা ওই এলাকার অনেকেই হয়তো এই ঘটনাটি মনে রাখেননি, অনেকদিন হয়ে গেছে, তারপরও মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলে বা যারা এখন প্রায় 50-এর মতো বয়স হয়ে গেছে, ওই সময় যুবক ছিল, কাইয়ুম ভাই তো এখনো জীবিত আছেন, তিনি এই ঘটনার সাক্ষী। তো অনেকেই এই ঘটনাটি ওই এলাকায় জানেন বলে আমাদেরকে জানিয়েছেন হৃদয় ভাই। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাইকে। সৌদি আরবের দাম্মাম থেকে আমাদেরকে চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন। আর এই মর্মান্তিক এই ঘটনাটি আসলে ভালো লাগার কথা আমি বলবো না, এটি শিক্ষণীয় বটে। প্রত্যেকটি ঘটনার মধ্যে শিক্ষণীয় কিছু ব্যাপার থাকে, যে এই যে রাতের বেলা এই ধরনের প্রাণী দেখলে যে আঘাত না করা, এটা বারবার আমরা বলে এসেছি। উনি হয়তো বা রাগের মাথায় বুঝতে পারেননি উনি আঘাত করে ফেলেছিলেন, জীবন দিয়ে সেটার প্রতিদান দিতে হয়েছে তাকে। আমরা সতর্ক থাকব,
ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফরান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আর আমাদের ঘটনা পাঠানোর ঠিকানা afranthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আবারও স্বাগতম জানাই জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের ঈদ স্পেশাল আয়োজনের তৃতীয় ধাপের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি হাসান। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে। তিনি এর আগেও কিন্তু 3টি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, যেগুলো আমরা শেয়ার করেছি। তো একদম গ্রামের একটি ঘটনা আমার কাছে দারুণ লেগেছে। আর গ্রামের ঘটনা তো বরাবরই সবসময় দারুণ হয়, এটা আপনারা জানেন। ছোট হোক, বড় হোক, সাধারণ হোক, অসাধারণ হোক, গ্রামের ঘটনা সবসময় আসলে অসাধারণ আমার কাছে, আশা করি আপনাদের কাছেও। তো উনি এর আগেও যে ঘটনাগুলো পাঠিয়েছেন অনেক কষ্ট করে লিখেছেন, উনি কর্পোরেট জব করেন। উনি আরো একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে যে গল্প উপন্যাসের মতো অবাস্তব জিনিসগুলো আমরা কিন্তু আসলে ফুটিয়ে তুলতে চাই না, সেগুলো আমাদের উদ্দেশ্যও নয়। সত্য ঘটনা যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত আছে, হ্যাঁ এটা সত্য যে সেটা প্রমাণ করা সম্ভব নয়, ক্ষেত্র বিশেষে কার সাথে ঘটেছে সেই ব্যক্তির নামও জানা যায় না, কিন্তু মুখে মুখে লোকসাহিত্যের মতো মুখে মুখে মানুষের হৃদয়ে রয়ে গেছে, ওই ঘটনাগুলো আমরা তুলে আনতে চাই যাতে এগুলো হারিয়ে না যায়, এবং এটার একটা স্থায়ী রূপ দেওয়ার আমাদের উদ্দেশ্য। এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই রকমের ঘটনা বা মানে অনেক ব্যাপার একই, হয়তো বা জায়গা ভিন্ন। তো এরকম অনেক ঘটনা, ভৌতিক যে ঘটনাগুলো, এগুলো অনেক সময় একটার সাথে আর একটা অনেকটা মিলে যেতে পারে, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু এগুলো আমাদের লোকসাহিত্যেরই একটা অংশ প্রিয় লিসেনার্স, যদিও সত্য ঘটনা, কিন্তু এগুলো যাতে হারিয়ে না যায় এই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। লোকমুখে প্রচলিত যে ঘটনাগুলো আছে সেইগুলো আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি। চলুন ঘটনাতে চলে যাই। এই যে ঘটনাটি, এই মেহেদি হাসান ভাইয়ের খালুর সঙ্গে ঘটেছে। আর ওনার খালুর নাম হচ্ছে নূর ইসলাম, যিনি অত্যন্ত সাহসী এবং সরল মনের মানুষ। তো ওনার খালুর সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে, তার অনুমতি পেলে পর্যায়ক্রমে শেয়ার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ঘটনাটি ঘটেছিল 1998 কি 99 সালের দিকে। ওনার খালু নৌকা নিয়ে আসছিলেন ওনাদের বাড়িতে, এবং নৌকা নিয়ে আসার উদ্দেশ্য ছিল পাটখড়ি এবং কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করা। বলে রাখা ভালো, ওনার খালুদের বাড়ি গোপালগঞ্জের কাঠি ইউনিয়নে। যারা অত্র এলাকার আছেন অবশ্যই কাঠি ইউনিয়ন চিনে থাকবেন। আর বিল এলাকা হওয়ায় খালুদের রান্না করার মতো জ্বালানির খুব অভাব ছিল, তাই মূলত ওনার খালুকে পাটখড়ি এবং কাঠ নিতে ওনাদের বাড়িতে পাঠায়, মানে মেহেদি হাসান ভাইদের বাড়িতে পাঠায়। তো কাঠির যে বিল, ওই বিলের মধ্য দিয়ে খাল বেয়ে প্রথমে পরে রঘুনাথপুর, তারপরে গোধানা, তারপর বর্ণি, ওই বর্ণি পার হয়ে বর্ণি বাওরে এসে বাওরের অপর পারে কুশলী গ্রাম। তো খালু খুব ভোরে রওনা করে আস্তে আস্তে দুপুর গড়িয়ে যায়। তো ওনাদের বাড়িতে এসে খুব বেশিক্ষণ দেরি করেন না, কারণ ওনাকে আবার অতটা পথ নৌকা বেয়ে যেতে হবে। আর উনি কিন্তু প্রফেশনাল মাঝি না যে দ্রুত চলে যাবেন।
আর যেতে তো ওনার দেরিও হবে। আসার সময় তো নৌকা ছিল খালি, আর এখন তো নৌকা লোড লোড হয়ে গেছে, তাই না? লোডেড নৌকা, তো এখন তো নৌকা টেনে যেতে আরো বেশি সময় লাগবে। তাই খালু আর বেশি দেরি না করে দুপুরে খাওয়া দাওয়া করে নৌকায় পাটখড়ি এবং কাঠ ভরে পুনরায় রওনা করেন। তো খালু যে নৌকাটি এনেছিলেন ওটা মোটামুটি মাঝারি সাইজের একটি নৌকা। তো খালু বর্ণি বাওর দিয়ে নৌকা চালাতে চালাতে যখন কুশলীর হাটের কাছে আসেন, তখন উনি দেখেন আজকে তো হাটবার। তো উনি চিন্তা করেন ভালোই হলো, বাড়ির জন্য কিছু বাজার সদাই করে নিয়ে যাই। তো যেই কথা সেই কাজ, খালু ওনার নৌকাটা পাড়ে বেঁধে হাটের ভিতর রওনা করেন। পাড়ে অবশ্য অনেক নৌকা, কারণ বর্ণির মানুষেরা নৌকা নিয়ে এপারে কুশলী হাটে আসেন বাজার সদাই করতে। তো খালু কিছু সবজি কিনে আর সাথে বড় বড় দুটো ইলিশ মাছ এবং বাওরের একটা বড় রুই মাছ কেনেন। আর বাচ্চাদের জন্য কিছু জিলাপি এবং সন্দেশ কিনে ব্যাগে ভরে নৌকার দিকে যাবেন। তখনই ওনার চোখ পড়ে হাটের এক পাশে মানুষের ভিড়, লাঠি খেলা হচ্ছে সেখানে। তো খালু চিন্তা করেন অনেকদিন তো হলো লাঠি খেলা দেখি নেই, আজকে যখন সামনে পড়েছে দেখেই যাই। উনি দ্রুত বাজারের ব্যাগ নৌকার সামনের পাশে, মানে গোলই আছে, সেই গোলইয়ের পাশে যে ফাঁকা জায়গা আছে নিচ দিকে, ওইখানে রেখে আবার হাটে এসে লাঠি খেলা দেখতে শুরু করেন। তো লাঠি খেলা দেখতে দেখতে যখন মাগরিবের আজান দেয় তখন ওরা টনক নড়ে, হাই হাই অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি তো যেতে হবে। তো উনি ভাবছেন যে এত দেরি করা তো ঠিক হলো না, আর সাথে ইলিশ মাছ কিনলাম, বেশি রাত হলে না জানি আবার কোন বিপদ আপদের সম্মুখীন হই কিনা, এইরকম চিন্তা ভাবনা করছেন। কারণ এই ধরনের টুকটাক ভয়ের ঘটনা যে ঘটতে পারে এটা কিন্তু উনি খুব ভালোভাবেই জানতেন। তো এই চিন্তা করে ওনার মনটা একটু খারাপ হয়ে যায়। তারপর মাগরিবের নামাজটা ওই হাটের মসজিদে জামাতের সাথে আদায় করে উনি গজা ভাজা নামে একটা জিনিস কেন। গজা ভাজা এটা ওই গ্রামীণ এক ধরনের একটা খাবার, এর সাথে আমি যতদূর জানি এটা এক ধরনের একটা মিষ্টান্ন জাতীয় খাবার আর কি, এটা গজা ভাজা বলে। তো এটা কেনেন, এটা কিনে নৌকায় যান। তো চিন্তা করেন যে অনেক পথ যাব, কিছু গজা ভাজা খেতে খেতে নৌকা চালিয়ে যাব। আর তো ওই বাজারের যে ব্যাগটা, ওই ব্যাগটা তো নৌকার একদম সামনের দিকে রেখেছিলেন। তো সামনের দিকে কেন রেখেছিলেন, নৌকার মাথা যেটা ওইটা যখন ওই ঘাটে ভেড়ে তখন তো মাথার সামনের দিকে, এই জন্য সামনের দিকে রেখেছিলেন। কিন্তু নৌকা যখন চালাবেন তখন ওই মাথাটা তো ঘুরিয়ে তাকে পেছন দিকে বসতে হবে, তাই না? তো উনি যখন ওই নৌকাটা ঘুরিয়ে পেছন দিকে বসেন এবং নৌকা চালাতে থাকেন, তখন ওই বাজারের ব্যাগটা তো সামনে, আর মাঝখানে ওই যে পাটখড়ি কাঠ এই জিনিসগুলো এগুলো তো স্তূপ হয়ে আছে। এই জন্য নৌকার মাথা এই যে বাজারের ব্যাগটা যে আছে এই জিনিস কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে না। যদি না দাঁড়ানো যায়, দাঁড়িয়ে না দেখা যায়, তাহলে কিন্তু ওই পাশে দেখা যায় না। তো উনি নৌকা চালাচ্ছিলেন আর ওর ওই বর্ণি গ্রাম পর্যন্ত হাটে আসা অন্যান্য নৌকাও যাচ্ছিল। তো তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছেন, ওই সময় পর্যন্ত কোনো সমস্যা হয় না। তারপর রঘুনাথপুর গুয়োধানা গ্রামের খালের ভিতর দিয়ে যখন যাচ্ছিলেন তখনও কোনো সমস্যা হয়নি, কারণ ওই পথেও খালের দুপাশে মানুষের ঘরবাড়ি ছিল। আর রাতটা যে অন্ধকার ছিল তা না, মোটামুটি চাঁদের আলো ভালোই ছিল, যদিও জ্যোৎস্না রাত না, কিন্তু তারপরে চাঁদের আলো ছিল। আর নৌকায় মিটিমিটি করে একটা হারিকেন জ্বালিয়ে রেখেছিলেন খালু। তো যখনই ওই গোয়াধানা রঘুনাথপুর পার হয়ে ওই কাঠি যেতে বিলের ভেতরের খালে যখন নৌকা ঢুকিয়েছেন, কিছু সময় নৌকা চালানোর পর হঠাৎ খালুর নজরে পড়ে খাল পারে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অন্ধকারের চেহারাটা বোঝা যাচ্ছে না, তার অবয়ব দেখেই বোঝা যাচ্ছে বয়স্ক একজন মহিলা। দূর থেকে যতটুকু মনে হচ্ছে উনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা। তো তিনি হাত দিয়ে খালুকে ইশারা করছেন নৌকা থামাতে। তো খালু জিজ্ঞেস করেন দূর থেকেই, আপনি কোন বাড়ির গো খালা, এত রাত্রে এখানে কি করেন? উনি তখন বলেন, আমি বাড়িতে যাব, আত্মীয় বাড়িতে গেছিলাম, কিন্তু কোনো নৌকা পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে এই পথে, তাই দাঁড়ায় আছি, আমাকে নিয়ে যাও বাবা। বলতে বলতে
মানে খালুও চিন্তা করছিলেন যে ওনাকে দেখে খুব স্বাভাবিক একজন মানুষ, কোনো প্যারানরমাল কোনো বিষয় নয়। তো উনি ওই ওনার সাথে কথা বলতে বলতে নৌকা ওনার দিকে নিয়ে যাচ্ছিলেন। তো নৌকা নিয়ে যেতেই উনি নৌকার সামনের দিকটাতে বসেন, যে সামনের দিকটাতে ওই যে বাজার ব্যাগ ট্যাগ রাখা আছে আর কি। তো উনি নৌকার ওই সাইডেতে তো বসবেন স্বাভাবিকভাবে, ওনার খালুর এই সাইডে উনি বসেন নাই, সামনের দিকে বসেছেন। তো উনি চিন্তা করেছেন যে ওই পাশটাতে খালি, মহিলা হয়তো বা সেফটির কারণে ওই সামনের দিকে বসেছে। তো খালু নৌকা চালানো আবার শুরু করেন। তো এখন খালু ওনাকে কিছু প্রশ্ন করেন যে খালা আপনি কোন বাড়িতে যাবেন বলেন, আমি নৌকাটা ওইদিকে নেই। কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর আসে না। বারবার জিজ্ঞেস করার পরে যখন ওই পাশ থেকে কোনো উত্তর আসে না, তো খালু একটু রাগ করেন মনে মনে, আর উনি নৌকা চালাচ্ছেন। আর মাঝখানে পাটখড়ি এবং কাঠ থাকায় ওই পাশে মহিলা বসে যে কি করছে এটা কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে না, না দাঁড়িয়ে দেখা পর্যন্ত। আর রাত তখন অনেকটাই নেমে এসেছে। হঠাৎ করে খালুর কাছে মনে হচ্ছে কেমন যে নৌকাটা বেশ ভারী ভারী মনে হচ্ছে আগের থেকে। খালু কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে নৌকা চালাচ্ছিলেন, কারণ ফাঁকা বিল, সাথে ব্যাগে ইলিশ মাছ, রুই মাছ, আবার মিষ্টিও আছে। তো আবার নৌকায় যার উপকার করার জন্য উঠালাম তার আচরণও খুব বেশি ভালো লাগছে না। কেমন যেন একটা ভেতর থেকে ভয় কাজ করছে মনে মনে। আর নৌকা ভারী হয়ে যাওয়ার পিছনে খালু মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করেন যে অনেকক্ষণ ধরে নৌকা বাইছি, শরীর তো ক্লান্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ক্লান্ত শরীরে যে কোনো জিনিস চালাতে গেলে একটু ভার ভার অনুভূত হবেই। যখন শুরুতে চালাচ্ছিলাম বা যখন শরীরে শক্তি ছিল, খাওয়া দাওয়া করার পরে যখন আমার এনার্জি ছিল, তখন তো নৌকাটা হালকাই মনে হচ্ছিল। তো এখন তো বেশ সময় পার হয়ে গেছে, এজন্য হয়তো বা এরকম মনে হচ্ছে। তা এইরকম চিন্তা উনি করেছেন। তো এদিকে কি হয়, ওই খাল দিয়ে যখন বিলের মাঝখানে এসে পড়েছেন, তখন বিলের মাঝখানে খাল পারে ছিল একটা ছাতিম গাছ। বেশ ভয়ানক ছিল ওই জায়গাটা। অনেকেই নাকি ওই ছাতিম গাছের ওইখানে অনেক ভয় টয় পেয়েছেন। তো ওইখানে আসার পর খালু লক্ষ্য করেন ছাতিম গাছের নিচে ঠিক আর একজন মহিলা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে বোঝা যাচ্ছে একটা মহিলা অবয়ব। হারিকেনের আলোয় খালু দেখলেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন খালুর দিকে। আর কেমন একটা মায়া মিশ্রিত কণ্ঠে খালুকে বললেন, খুব বিপদে পড়েছি গো বাবা, তোর নৌকায় আমায় নিয়ে যা। এই কথা বলতে বলতে, মানে খালু যে কোনো কথার উত্তর দেবেন, নৌকা ঘুরিয়ে তার দিকে নেবেন, ওই সুযোগও দেয় নাই। এই কথা বলতে বলতে মানে বাদুরের মতো উড়ে এসে ওই নৌকার সামনের দিকে এসে পড়েছে। খালু তো প্রচন্ড ভয় পেয়েছে, এটা কি, এই মহিলা উড়ে চলে আসলো এখানে কিভাবে? এ তো স্বাভাবিক কোনো বিষয় নয়। খালুর চোখের সামনে কিন্তু এগুলো হইল। আর এটা দেখে খালু কেমন যেন একটু ঘোরের মধ্যে চলে গেছেন। চুপ করে দেখলেন। উনি যখন একটু কয়েক সেকেন্ড পর একটু স্বাভাবিক অবস্থায় মানে হলেন, তখন ভয় ছুঁয়ে গেল ওনার হৃৎপিণ্ডে। নৌকার সামনের দিকে ধস্তাধস্তি হচ্ছে, নৌকা এপাশ ওপাশ দুলছে, মানে নৌকা ডুবে যাবে এমন একটা অবস্থায়। পাটখড়ি আর অন্যান্য জ্বালানির কাঠ নিয়ে ডুবে যাবে এমন একটা অবস্থা মানে হয়ে গেছে। আর এমন আওয়াজ এবং মানে হচ্ছে, সেখানে মনে হচ্ছে দুইটা কুকুর যদি খাবার নিয়ে টানা হেঁচড়া করে, ধস্তাধস্তি করে, চিৎকার করে, ঠিক ওই রকম শব্দ ওখানে হচ্ছে। খালু তো ভয়ে জড়সড় হয়ে গেছে। উনি যেই সূরা জানতেন সেটাই পড়ছেন, কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ভয়ে ওনার আসলে এক সূরা পড়তে গিয়ে আর এক সূরা পড়া শুরু করে দিচ্ছেন। আর এক সূরা থেকে মানে যতগুলো সূরা জানেন, একটা থেকে আরেকটা, আরেক থেকে আরেকটা, এইভাবে প্যাচ লেগে উনি আসলে কি যে পড়ছেন উনি নিজেও জানেন না। আর উনি সামনে কি হচ্ছে এটা দেখার জন্য হারিকেনটা হাতে নিয়ে যেই না তাকিয়েছেন, উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আর এটা দেখার জন্য উনি স্বাভাবিকভাবে প্রস্তুত ছিলেন না। হারিকেনের আলোতে তিনি দেখলেন দুটো বানর বা হনুমান আকৃতির প্রাণী, কিন্তু এটা বানরও না হনুমানও না, ডিফারেন্ট কোন একটা প্রাণী হবে। কিন্তু সেগুলো স্বাভাবিকের তুলনায় বেশ বড়, আর মুখ ছিল ঝলসানো, আর বড় বড় দাঁত
দিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, আর তাদের চোখ দিয়ে কেমন আগুন বেরোচ্ছে। হারিকেনের আলো পড়ায় রাগে গজরাতে গজরাতে খালুর দিকে ওই প্রাণীগুলো তাকায়। ওই সময় ওই প্রাণীগুলোর মুখ দিয়ে রক্ত এবং লালা ঝরছিল। এটা দেখার পর খালু জোরে চিৎকার দিয়ে ওঠেন আর আল্লাহর নাম নিতে থাকেন। ওই ভয়ঙ্কর দুটো জিনিস তখন কি করে, ঠিক খালের দুই পাশে জোরে লাফ দেয় এবং বাদুড়ের মতো হয়ে উড়ে চলে যায়, একটা এই পাশে দেয়, একটা ওই পাশে চলে যায়। এই দৃশ্য দেখে খালু আর সইতে না পেরে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। তবে খালুর ভাগ্যটা আসলেই ভালো, আল্লাহর অশেষ রহমতে তার হায়াত ছিল, উনি সেন্সলেস হয়ে নৌকার থেকে পানিতে পড়েন নাই, উনি নৌকার ভিতরে সেন্সলেস হয়ে পড়েছিলেন। ওদিকে খালুর আসতে এত দেরি দেখে বাসা থেকে খুঁজতে বের হন। উনি কোন পথ দিয়ে আসবেন এটা তো সকলের জানা ছিল, আর ওনার বাড়ি পর্যন্ত আসতে আরো যে নৌকাগুলা ওই কুশলীর হাটে গিয়েছিল তাদের কাছে খোঁজ খবর নেওয়া হয়, তারা তো বলে যে হ্যাঁ তাকে তো দেখছি নৌকা বাইয়ে আসতে, তার সাথে তো আমার কথাও হয়েছে, তো এতক্ষণে চলে আসার কথা, এত দেরি তো হওয়ার কথা না। কারণ তার নৌকা ভারী ছিল সেই জন্য একটু আসতে সময় লাগতে পারে, ওনার নৌকা হালকা ছিল, কিন্তু এত দেরি তো হওয়ার কথা না। তো উনি কোন পথ দিয়ে আসবেন এটা আন্দাজ করে কয়েকটা নৌকা নিয়ে তার আত্মীয় স্বজনরা বের হন এবং বিলের মধ্যে দেখে একটা নৌকা ভাসছে। বুঝতে পারেন যে এটা সেই নৌকা, কারণ নৌকার মাঝখানে উঁচু ছিল ওই যে পাটখুরি এবং কাঠ রাখা, দূর থেকে বুঝতে পারেন যে এটাই সেটা হবে। চাঁদের আলোতে দূরের মানে ওই আপনার বিলের মধ্যে বা হাওরের মধ্যে নৌকা থাকলে কিন্তু বোঝা যায়। তো তারা ওখানে যান, গিয়ে দেখেন নৌকার উপর তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো তাকে বাড়িতে নিয়ে আসা হয়। নৌকায় দেখা যায় ওই পাটখড়ি কাঠ এগুলো ঠিক থাকলেও ওই যে ব্যাগে মাছ আর অন্যান্য জিনিস ছিল, মিষ্টি ছিল, সবজি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এই ঘটনার পর খালু বেশ কিছুদিন অসুস্থ থাকেন, তারপর আবার উনি স্বাভাবিক হয়ে যান। আর খালুর বড় দুলাভাই ছিলেন আবার তিনি বড় একজন কবিরাজ। তার অনুগত কিছু জিনের মাধ্যমে তিনি জানতে পারেন ওই দুটা ছিল ভয়ঙ্কর দুটা পিশাচ। ওদের উদ্দেশ্য ছিল মাছ খাওয়া। ওরা ওই বিলের মধ্যে আসা যাওয়ার অত অনেকের উপর তারা মায়াজাল সৃষ্টি করে ওই পার করে দিতে বলে, আর ওই নৌকায় থাকা মাছগুলো তারা খায়। সবসময় যে হয় এরকম না, সুযোগ বুঝে তারা এই কাজটা চালায়। তো এরকমই একটি ঘটনা ওনার সঙ্গে ঘটেছিল। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর উনি যখন লাস্ট ঘটনা পাঠিয়েছিলেন আমি বলেছিলাম যে আপনার আরো ঘটনার প্রত্যাশায় থাকলাম। তো উনি চমৎকার একটি ঘটনা আপনাদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ওনার যে খালু মোহাম্মদ নূর ইসলাম, ওনার জন্য শুভকামনা রইল, আর যেন ভয়ঙ্কর ঘটনা আমার সাথে না ঘটে। কিন্তু ইতোমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো আমরা শুনতে চাই। আশা করছি মেহেদি হাসান ভাই ওনার অনুমতি নিয়ে সেই ঘটনাগুলো আমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনার স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা এখন চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আবারও প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে তিনটি ঈদ স্পেশাল এপিসোডের একদম শেষ দিকে আমরা চলে এসেছি। প্রথম যেই এপিসোডটি আমাদের ছিল ঈদের আগের দিন রাত 10:59, এটি চট্টগ্রামের রাউজান থেকে আমাদেরকে পাঠিয়েছিলেন জয় বড়ুয়া। তার পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা প্রথম ঈদ স্পেশাল এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই এটা সম্পর্কে অনেক পজিটিভ রিয়াকশন দিয়েছেন। এরপরে ঈদের দ্বিতীয় দিন রাত 10:59 সৌমিত্র রয়ের ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম।
যেটা গত রাত্রে ছিল। এই ঘটনাগুলো আপনাদের অনেকেরই ভালো লেগেছে, আর আজকে আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে আমরা এই এপিসোডটি প্রচার করছি। তো আসলে সব ঘটনা যে আপনাদেরকে একদম ভয়ের রাজ্যে নিয়ে যাবে, ভয়ের রাজ্যে আপনাদেরকে হারিয়ে দেবে, আপনারা হয়তো ভয়ের রাজ্যের অলিগলিতে ঘুরে বেড়াবেন, প্রতিনিয়ত ভয় পাবেন, প্রতিটা পদক্ষেপে ভয় পাবেন, এরকম হয়তোবা আমরা পারি না, এটা সত্য। কারণ সব ঘটনা একরকম হয় না, একটা থেকে আর একটা ডিফারেন্ট হয়, আবার কোনো কোনোটার প্রেক্ষাপট একটার সাথে আর একটা মিলে যায়। এরকমই সাধারণত ভৌতিক ঘটনাগুলো হয়ে থাকে। সব ঘটনার সত্যতা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভবপর হয় না, এটাও যেমন সত্য। আর এটাও সত্য, আমরা মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন লোকসাহিত্য মানুষের মুখে মুখে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সংস্কৃতিতে রয়ে গিয়েছে, সেগুলো আমাদের সংস্কৃতির একটি অংশ হয়ে রয়ে গেছে। ঠিক তেমনি এরকম অনেক সত্য ভয়ের ঘটনাগুলো, যেগুলো কার সাথে ঘটেছে এখন হয়তোবা যদি আমরা চেষ্টা করি সেই ব্যক্তির পরিচয় আমরা পাবো না, কিন্তু মানুষের মুখে মুখে রয়ে গেছে যেরকম একটি ভৌতিক ঘটনা রয়ে গেছে, সেগুলো আমরা প্রচার করছি। ভয় হোক বা রহস্যাবৃত হোক, সত্য ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা এটা কখনোই দাবি করি না যে আমাদের সবগুলো ঘটনার সত্যতার নিশ্চয়তা আমরা দিচ্ছি, কারণ এটা কেউ দিতে পারবে না, এটা কারো পক্ষে সম্ভব নয়। রহস্যপ্রেমী মানুষদের কাছে ভয়ের ঘটনাগুলোই সবসময় অন্যরকম একটা অনুভূতি জাগায়। আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সেই ধরনের ভৌতিক ঘটনাপ্রেমী এবং রহস্যপ্রেমী মানুষদের সামনে এই ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। সবার হয়তো সব ঘটনা ভালো লাগবে না, কিন্তু কষ্ট করে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে তো অন্তত আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে তারা এত কষ্ট করে ঘটনা লিখে পাঠাচ্ছেন বা রেকর্ড করে পাঠাচ্ছেন। অনেকেই অনেক কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, ঘটনা লিখে পাঠানো তাদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার। যারা বিদেশে রয়েছেন তারাও তাদের সময়ের যে ব্যাপারটা, এটা যে কত কঠিনভাবে ম্যানেজ করতে হয় তা হয়তোবা আমরা বাংলাদেশে থেকে বুঝতে পারি না। তাদের প্রত্যেকটা মিনিট মেপে মেপে চলতে হয়। তারপর ঘুমের সময় পায় খুবই অল্প, এই সময়ের মধ্যে অল্প অল্প করে তারা ঘটনা লিখে আমাদেরকে পাঠান। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে জানা নেই। যতই বলি না কেন, তাদের প্রতি ভালোবাসা উজাড় করে দেই, আমি মনে করি সেটা খুব কমই বলা হবে। আর আপনারা যারা অনেক কষ্ট করে লিখে পাঠাচ্ছেন, ঘটনা বা রেকর্ড করে পাঠাচ্ছেন, আপনাদের প্রতিও আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পরিবারের আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমরা কখনোই, মানে কোন ভাষায় সেটা প্রকাশ করব সেটা আসলে কখনো সেটা সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্যই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এতটা পথ এই অল্প সময়ে আসতে পেরেছি। সামনে অনেকটা পথ চলা কিন্তু বাকি রয়ে গেছে। সবকিছুরই একটা শেষ আছে, একদিন সবকিছুই সমাপ্ত হয়ে যাবে। কিন্তু যতদিন আমরা আছি আমরা চেষ্টা চালিয়ে যাব সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনাদের সহযোগিতা, ভালোবাসা নিয়ে আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদের এবারের আয়োজনের শেষ ঘটনা। আর মাত্র যে ঘটনাটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি তার নাম মেহেদি হাসান, তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলীগ্রাম, যেটা গোপালগঞ্জ জেলা। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও যিনি পাঠিয়েছেন তার নাম মেহেদি হাসান। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের আল নাহদা নামক স্থানে থাকেন। তো তিনি রাশিয়ান একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো ফেসবুকে এক রাশিয়ান নারীর সাথে তার পরিচয় হয়েছিল। তার নাম, মানে সংক্ষিপ্ত নাম হচ্ছে জোয়ানা। এই জোয়ানা রাশিয়ার মস্কোতে স্টেট ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি রয়েছে, সেখানে
প্রাচীন ইতিহাস বিষয়ে লেখাপড়া করছেন। বিভিন্ন দেশের সংস্কৃতি, মানুষের বৈশিষ্ট্য, এই সমস্ত বিষয় নিয়ে তার আগ্রহের শেষ নেই। এই কারণেই মূলত বাংলাদেশি হিসাবে ফেসবুকে তার পরিচয় হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে একটা সময় এই মেহেদী হাসান ভাই ভৌতিক বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করেন, যেহেতু ভৌতিক বিষয়ে তারও আগ্রহ রয়েছে। আর তাকে যখন জিজ্ঞেস করা হয় ভৌতিক বিষয়ে তার বিশ্বাস আছে কিনা, তিনি হাসূচক উত্তর দেন এবং তিনি এটাও বলেন যে মানুষ এবং অন্যান্য জীবজন্তুর পাশাপাশি অদৃশ্য কোনো কিছুর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে এবং এদের মধ্যেও ভালো মন্দ আছে। তার মুখে এই ধরনের কথা শুনে খুব আগ্রহ নিয়ে এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন এবং এটাও বলেন রাশিয়া তো বিশ্বের সবচেয়ে বড় দেশ, সেখানে অনেক জায়গা রয়েছে, তো এখানে কি ভৌতিক ঘটনা ঘটে না? তখন এই জোয়ানা বলেন যে তার জানা মতে এরকম একটি রোমহর্ষক ঘটনা রয়েছে, যেটা তার পরিবার এবং তার গ্রামের মানুষের সাথে ঘটে গিয়েছিল, যেটা তিনি জানেন, তিনি তার দাদা দাদির মুখেও শুনেছেন, এমনকি তার বাবার মুখেও শুনেছেন। তখন এই ঘটনাটা তাকে বলার জন্য যখন অনুরোধ করা হয়, তখন এটাও বলা হয় যে আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে ঘটনাটি প্রচারিত হবে। তিনি বিষয়টি হাসূচক সম্মতি জানান এবং তার সম্মতি নিয়েই আমরা এই ঘটনাটি এখন উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই ঘটনাটি রাশিয়ান ভাষায় হলে হয়তোবা তার জন্য বুঝতে সুবিধা হতো, আর এটা হয়তোবা তিনি ইংরেজি সাবটাইটেল সহযোগে এই ঘটনাটি ইনশাল্লাহ তিনি শুনবেন। তখন এই ঘটনাটি শুনে আশা করছি তিনিও কোনো মন্তব্য আমাদেরকে পাঠাবেন এবং তিনি কোনো মন্তব্য পাঠালে অবশ্যই সেই মন্তব্য আপনাদের সাথে ইনশাল্লাহ আমরা শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের এই এপিসোডের শেষ ঘটনায়। আর ঘটনাটি তিনি যখন তার দাদির কাছ থেকে শোনেন তখন তার বয়স 13 কি 14 বছর, আর বর্তমানে 2023 সালে তার বর্তমান বয়স 21 বছর। আর তিনি তার দাদির মতো করে বলার চেষ্টা করছেন। তার দাদির নাম মেরি আয়রা মার্লিন। ঘটনার সূত্রপাত 1970-এর দশকের মানে মধ্যম দিকে, মানে 74-75 সালে এরকম একটা সময় আর কি। আর ওনার দাদি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমরা বলার চেষ্টা করছি। তার দাদি তাকে যেভাবে বলেছেন, জোয়ানাকে সেভাবে বলছি, তখন তোরা তো পৃথিবীতেই ভূমিষ্ঠ হোসনি, কারণ তোর বাবার বয়স 6 বছর আর তোর ফুপুর বয়স 2 বছর। তোর দাদুর নাম স্যাম রিচার্ডসন। তোর দাদা কৃষিকাজ করত, তাছাড়া আমাদের অনেক গৃহপালিত পশু ছিল। এসব কিছুর দেখাশোনা আমি আর তোর দাদা করতাম, আর একজন কাজের লোক ছিল। কিন্তু হঠাৎ একদিন সেই কাজের লোক কিছু না বলে কোথায় যেন চলে গেল। তার জন্য অনেক অপেক্ষা করলাম, কিন্তু সে আর আসলো না। এর ভিতরে তোর বাবাকে স্কুলে ভর্তি করা হয়। স্কুলটা বেশ দূরে ছিল। যেহেতু তোর ফুপু অনেক ছোট, তাই তোর দাদু তোর বাবাকে স্কুলে আনা নেওয়া করত। তোর দাদার অনেক কষ্ট হয়ে যেত, এই জন্য মাঝে মাঝে আমার ছেলেকে স্কুলে আনা নেওয়া, পাশাপাশি ক্ষেতের কাজ, পশু পাখির দেখাশোনা করা, এই কাজগুলো করতে হতো। তাই আমরা আরো একজন কাজের লোক খুঁজতে থাকি। অবশেষে পেয়ে গেলাম একজনকে। তোর দাদু খামারে কাজ করছিল, তখন আমাদের গ্রামের প্রতিবেশী, তার নাম হচ্ছে থমাস, এই থমাস একটি ছেলেকে নিয়ে তোর দাদুর কাছে আসে। থমাস, তার নাম হচ্ছে রবার্ট। তো স্যাম হচ্ছে তার দাদা, মানে দাদার নাম আর কি। তো স্যাম যেহেতু কাজের লোক খুঁজছিল, তাই তোমাদের জন্য একজন কাজের লোক নিয়ে আসলাম। তাই তাড়াতাড়ি তোর দাদুকে খবর পাঠালাম। ছেলেটার নাম জিজ্ঞেস করতে সে বলল আমার নাম রবার্ট। তোর দাদু খবর শুনে দ্রুত চলে আসলো। ছেলেটাকে কেমন অদ্ভুত লাগছিল, রোগা পাতলা, মাথায় ময়লা চুল, আর শরীর দেখে খুবই মানে অদ্ভুত লাগছে। শরীর থেকে কেমন একটা বোটকা গন্ধ আসছে। তোর দাদু জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে এসেছো? তখন রবার্ট বলল আমি ইয়াকুতিয়া শহর থেকে এসেছি। তখন তোর দাদু বলল তোমার পরিবারে কি কেউ আছে, আর কি কি কাজ করতে পারো তুমি? রবার্ট বলল আমার পরিবারে কেউ নেই,
আমি এতিম, আর আমি সব কাজ করতে পারবো। তখন দাদু জিজ্ঞেস করলো যে এখানে তুমি কি করে আসলা? রবার্ট উত্তর দিল, আমাদের এলাকায় অনেক ঠান্ডা, আমি কাজ করতে পারি না এত ঠান্ডায়, তাই কাজের সন্ধানে বেরিয়েছিলাম। দিন মজুরে কাজ করতে করতে এখানে চলে এসেছি, পার্মানেন্ট কাজ খুঁজছিলাম। আপনাদের গ্রামে কাজের খোঁজ করতে থাকি, তখন এই ভদ্রলোক আপনার কাছে নিয়ে আসে। কথাটা শুনে আমাদের মায়া হয়। তখন তোর দাদু বলেন, যাক ভালো হয়েছে, কিন্তু তোমার হাতে ওটা কি? রবার্টের হাতে একটি পুটলির মতো ছিল, যেটা কালো কাপড়ে মোড়ানো। তার পরনে ছিল লম্বা একটা পোশাক, আর গলায় ছিল কিছু মালা, যেগুলো পুঁথি আর পাথরের তৈরি। তো রবার্ট বলল, জি এগুলোর মধ্যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে। তো তোর দাদু এগুলো নিয়ে আর খুব বেশি মাথা ঘামান না। তোর দাদু বলেন, আচ্ছা চলো, তোমাকে তোমার থাকার জায়গা আমি দেখিয়ে দিই। তোর দাদু থমাসকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়, যেহেতু সে কাজের লোক এনে দিয়েছে। আর রবার্টকে নিয়ে সেই ঘরে তোর দাদু যায়, যেই ঘরে আগের কাজের লোকটি থাকতো। সবকিছু বুঝিয়ে দিয়ে তোর দাদু রবার্টকে নিয়ে খাওয়া দাওয়া করতে আসে। খাওয়া দাওয়া শেষ করে আরো অনেক গল্প গুজব করে আমরা সকলে শুয়ে পড়ি। পরের দিন দুজন একসাথে কাজে যেত, মানে পরের দিন থেকে তারা দুজন একসাথে কাজে যেত। প্রায় তোর বাবাকে স্কুলে আনা নেওয়া তোর দাদু করলেও মাঝে মাঝে রবার্টকে পাঠানো হতো। এভাবে দিন কাটতে থাকে। রবার্ট ছেলেটা খুব চুপচাপ থাকতো, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলতো না, আর খাবার খুব কম খেত, আর শরীর দিয়ে বিচ্ছি দুর্গন্ধ বের হতো। আর তাই আমি তাকে খাবার বেড়ে দিয়ে দূরে সরে থাকতাম। মাঝে মাঝে রাতে তোর ফুপুকে অনেক যখন তোর ফুপু অনেক বিরক্ত করতো, আমাদেরকে কান্নাকাটি করতো, তাই তোর ফুপুকে কোলে নিয়ে শান্ত করার জন্য ঘরের ভেতর আমি পায়চারি করতাম। এরকম একটি রাতের কথা। রাতে তোর ফুপু প্রচুর কান্নাকাটি করছিল, তাই আমি তাকে নিয়ে ঘরের ভেতর পায়চারি করছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে রবার্টের ঘরে কিছু একটা আছে, কারণ মুখোমুখি ঘর হওয়ার কারণে সবকিছু দেখা যেত। আমি দেখলাম কুয়াশার মতো দুইটা অবয়ব রবার্টের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম যে হয়তো আমার দৃষ্টি বিভ্রম হচ্ছে, নাকি ঠিক দেখলাম। এই চিন্তা করে আমি তো দাদুকে ডাকতে গেলাম। ততক্ষণে ওই অবয়বটি ওখান থেকে সরে গেছে। কুয়াশার মতো ওই অবয়ব হওয়ার কারণে এটাও ভেবেছিলাম যে এখানে তো অনেক ঠান্ডা পড়ে, তো এই কারণে কি কোনো কুয়াশার অবয়ব সৃষ্টি হয়েছে কিনা, কিন্তু এরকমটা তো হওয়ার কথা নয়। তো যাই হোক, তোর দাদুকে সবকিছু বলার পর তোর দাদু যখন বাইরে বেরোলো, তখন তোর দাদু দেখলো রবার্টের থাকার দরজাটা তখনও খোলা। তাকে ডাকাডাকি করা হলে প্রায় 15 থেকে 20 মিনিট পর সে আসলো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কোথায় গিয়েছিলে এত রাত্রে? তখন সে উত্তর দিল, আমি বাহিরে ওয়াশরুমে গিয়েছিলাম। তো যাই হোক, তোর দাদু বিষয়টা দেখে, তেমন অস্বাভাবিক কিছু তার চোখে পড়ে না। আমরা আবার শুয়ে পড়ি। এর কিছুদিন পর আমাদের গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। আমাদের গ্রামের বিভিন্ন বাড়ি থেকে ছোট ছোট গৃহপালিত যে পশুর বাচ্চা রয়েছে, সেই জিনিসগুলো চুরি হতে থাকে এবং সেগুলোর মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায়। আর সেই সব পশুর শরীরে কোনো রক্ত থাকতো না এবং সেগুলো পাওয়া যেত মাথাবিহীন অবস্থায়। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম হয়তো কোনো জন্তু জানোয়ারের কাজ হবে, কিন্তু এই সমস্যা দিন দিন বাড়তেই থাকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, যতগুলো পশুর বাচ্চা হারিয়ে যেত সবগুলোর বয়স 5 থেকে 7 মাসের ভেতর থাকতো, আর সবগুলো মাথাবিহীন অবস্থায় পাওয়া যেত গ্রামের বিভিন্ন জায়গায়। এই সমস্যা দিন দিন বাড়তে থাকে। তখন গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যায় এবং সমস্যার সমাধান করতে তারা মরিয়া হয়ে ওঠে। তারা ভেবেছিল কোনো রাক্ষস খোক্ষসের কাজ হবে, অথবা কোনো বন্য প্রাণীর কাজ হবে, তাই তারা পাহারা দিতে থাকে, কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিদিন কোনো না কোনো
খামার থেকে বাচ্চা চুরি হয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের বাড়িতে কিন্তু অনেক পশু ছিল এবং সেই পশুগুলোর বাচ্চাও ছিল। আমাদের বাড়ির খামারের কোনো পশুর বাচ্চা কিন্তু চুরি হতো না। এদিকে গ্রামবাসী সবাই পরামর্শ করতে থাকে এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায়। গ্রামের 4 থেকে 5 জন সিদ্ধান্ত নেয় তারা নিকটস্থ একটি গির্জায় যাবে এবং সেই গির্জার ফাদারের সাথে কথা বলবে। যথারীতি তারা সেখানে যায় এবং ফাদারকে সবকিছু খুলে বলে। ফাদারের নাম ছিল এরি। ফাদার এরি জানান, আগামীকাল আমি তোমাদের গ্রামে যাব এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরের দিন ফাদার এরি আমাদের গ্রামে আসেন এবং ঘুরে ঘুরে দেখতে থাকেন। এক পর্যায়ে ফাদার এরি আমাদের বাড়িতে আসেন এবং আমাকে ডাকাডাকি করতে থাকেন। গ্রামবাসী তখন সবকিছু খুলে বলে যে ফাদারের আসার উদ্দেশ্য। আমি ফাদারকে বসতে দিয়ে চা নাস্তার ব্যবস্থা করতে যাব, এমন সময় ফাদার রবার্টের ঘরের দিকে এগিয়ে যান এবং দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। তখন ফাদার আমাকে বলেন, এই ঘরটিতে কে থাকে? তখন আমি উত্তর দিই, আমাদের বাড়ির কাজের লোক আর কৃষিকাজের কিছু জিনিসপত্র থাকে। ফাদার জানান তিনি ঘরের ভেতরে প্রবেশ করতে চান এবং ঘরটি দেখতে চান। আমি অনুমতি দিলে ফাদার ঘরের ভিতর প্রবেশ করেন এবং সেই পুটলিটা নিয়ে বের হয়ে আসেন, যেটা রবার্ট সাথে করে এনেছিল, যেটি কালো কাপড়ে মোড়ানো ছিল। ফাদার পুটলিটা খোলেন। এর ভেতরে ছিল 2টা বড় বড় বাতি, মানে বাল্ব, কিছু রং এবং একটা মাথার খুলি। এটা দেখার পর আমি এবং উপস্থিত সবাই অবাক। ফাদার এরি তখন বলে, সর্বনাশ, এই গ্রাম তো ধ্বংস হতে চলেছে। সমস্যা তো আপনার বাড়িতে। আপনাদের কাজের লোক হচ্ছে এক শয়তানের পূজারী। সে ডেভিলকে আহ্বান করার জন্য প্রতি রাতে বাচ্চা পশুর তাজা রক্ত পান করতে দিত, যারা ডেভিলের অনুসারী, মানে যে বদ জিনগুলো রয়েছে তাদের। ডেভিল এখন তার কাছে তাজা প্রাণ আর রক্ত চেয়েছে, কিন্তু সাধনা পূর্ণ করতে হলে তাকে মানুষের বাচ্চার রক্ত আর প্রাণ দিতে হবে। সে সময় এখনো আসেনি, তাই আপনাদের বাচ্চাদের এখনো কোনো ক্ষতি হয়নি। এটা শোনার পর আমি প্রচন্ড ভয় পাই, কারণ রবার্ট তখন তোর বাবাকে স্কুলে এগিয়ে দিতে গিয়েছে আর তোর দাদু খামারে কাজ করছিল। গ্রামের লোকজন আমাদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। তখন আমি গ্রামবাসীদেরকে বলি, আপনারা শান্ত হন, আমি আমার কাজের লোক আর আমার স্বামীকে খবর পাঠাচ্ছি। তখন ফাদার বলে, রবার্ট কোনোভাবে যদি জেনে যায় যে আমরা তার আসল পরিচয় জেনে গেছি, তখন সে পালাবে, তাই তাকে কৌশলে ডাকার ব্যবস্থা করুন আর আমরা লুকিয়ে পড়ি। আমি তোর দাদুর কাছে গিয়ে সব খুলে বলি। তোর দাদু দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আর রবার্টকে কৌশলে ডেকে নিয়ে আসে। ফাদার আর গ্রামের কিছু লোক পাশের বাড়িতে লুকিয়েছিল। তারা রবার্টের উপস্থিতি টের পেয়ে দ্রুত আমাদের বাড়িতে আসে এবং রবার্টকে ঘিরে ফেলে। রবার্ট প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয়। গ্রামের সবাই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় রবার্টের উপর, আর সেই সাথে তোর দাদুকে দোষারোপ করতে থাকে। কেন তোর দাদু ভালো করে খোঁজখবর না নিয়ে এই আপদকে বাড়িতে আশ্রয় দিল? তখন কিছু লোক বলে যে সে জানলে কি আর খাল কেটে কুমির আনতো? তখন থমাস বলে যে রবার্টকে সাথে করে নিয়ে এসেছিল কাজের জন্য। তো থমাস বলে যে বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য তো অনেক লোকই আসে, সবার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কি সম্ভব? আর আমরাও কি জানতাম সে মানুষরূপী শয়তান? গ্রামের মানুষ কিছুটা শান্ত হয়, কিন্তু তারা রবার্টের উপর অনেক ক্ষিপ্ত ছিল, তাই তাকে বেধড়ক মারপিট শুরু করে। তখন ফাদার এরি সবাইকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসীর অনেক ক্ষতি হয়ে গিয়েছিল তাদের পশুদের। এই কারণে তারা কোনো কথাই শুনতে চায় না ফাদারের। এক পর্যায়ে মার খেয়ে রবার্ট নিস্তেজ হয়ে যায়। তখন গ্রামের মানুষের হুঁশ ফিরে আসে, সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ সে মারা গেছে এই খবর যদি পুলিশ জানে তাহলে তো উপস্থিত সবাইকে ধরে নিয়ে যাবে। তখন একজন বলে, যা হবার হয়ে গেছে, বেশি লোক জানাজানি হবার আগে একে আমরা জঙ্গলে ফেলে দিয়ে আসি, আর এই ঘটনা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাক। তার প্রস্তাবে সবাই রাজি হয়, রবার্টকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। সবাই ভেবেছিল জঙ্গলে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো হয়তোবা রবার্টকে আক্রমণ করবে। তখন হয়তোবা যদি রবার্টের বিষয়ে জানাজানি হয়, বলা যাবে যে হিংস্র প্রাণীর আক্রমণে সে মারা গেছে।
আর রবার্টের তো কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে তার পক্ষ নিয়ে আসলে আইন নিয়ে যে লড়বে এরকম লোকও খুঁজে পাওয়া যাবে না। আইনি লড়াই চালানোর যেহেতু লোক নাই, এই কারণে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। আর আমরা কোনো নিরীহ লোককে তো আঘাত করিনি, আসলে সে তো হত্যা হয়ে যাওয়ার কাজই করেছে। এই চিন্তা সকলের মধ্যে হয়। যাই হোক, যেহেতু একটা উত্তেজনার বশে একটা কাজ হয়েই গেছে, সবাই মিলে রবার্টকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এইভাবে যে আপদ বিদায়ী হয়েছে। ফাদার আর গ্রামের মানুষদের কৃতকর্মের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে যে আমরা আসলে উত্তেজনার বশে কাজটি করে ফেলেছি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করো। যে যার মতো বাড়িতে চলে যায়। সবাই ধরে নেয় সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু না, সমস্যার সমাধান নয়। 2 থেকে 3 দিন সবকিছু ঠিকঠাক। এরপর এই সমস্যা আরো ভয়াবহভাবে দেখা যায়। আগে 1-2টা পশুর বাচ্চার মরদেহ পাওয়া যেত, কিন্তু এবার গ্রামের বিভিন্ন খামার থেকে অনেকগুলো পশুর মরদেহ পাওয়া যাচ্ছিল। একই সাথে আমাদের খামারের সামনেও কিছু পশুকে মেরে ফেলা হয়েছিল। আমাদের খামারে এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু এবার শুরু হয়ে গেছে। রাতে আমরা ভয়ঙ্কর গর্জন শুনতাম আর মনে করতাম হয়তো কোনো জীবজন্তু হবে। এই জন্য আমরা এতটা গুরুত্ব দেইনি, কারণ গ্রামের চারপাশে জঙ্গল রয়েছে এবং এই জঙ্গলেও কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী রয়েছে, বিশেষ করে ওয়াইল্ড বিয়ার বা বন্য ভাল্লুক। এখন এক রাতে আনুমানিক প্রায় 50 থেকে 60টা প্রাণী হত্যা করা হয়। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে গ্রাম সম্পূর্ণ পশু শূন্য হয়ে যাবে। আর আমাদের চলার জন্য, জীবিকার জন্য পশুপালন খুব গুরুত্বপূর্ণ। এদিকে গ্রামবাসী আবার সেই ফাদার এর কাছে যায়, ফাদারকে সবকিছু খুলে বলে। তখন ফাদার আবার আসেন আমাদের গ্রামে। তিনি ঘুরে ঘুরে দেখতে থাকেন সবকিছু। এরপর তিনি একটি জায়গায় এসে দাঁড়ান, মাটিতে গোল চিহ্ন কেটে তার ভেতরে বসে পড়েন। গ্রামের সবাইকে বলেন, আপনারা সবাই এখান থেকে সরে যান, এখানে থাকা আপনাদের জন্য বিপদ। সবাই ফাদারের কথা মতো সরে যান নিরাপদ দূরত্ব রেখে। সবাই লক্ষ্য করেন ফাদার যেন কার সাথে বিড়বিড় করে কথা বলছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ফাদার সবাইকে ডাকেন। তিনি জানান রবার্ট মারা যায়নি, আমরা তাকে মৃত মনে করে ফেলে আসলে তার জ্ঞান ফেরে এবং যে কোনোভাবে সে বেঁচে গেছে। এখন সে তোমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আর তার সাথে যোগ হয়েছে অসংখ্য শয়তানের অনুসারী। তাদের পালিত বদ জিনের মাধ্যমে তারা এই কাজ করছে। তাদের উদ্দেশ্য গ্রামের সব পশু পাখি শেষ করবে, তারপর গ্রামবাসী সবাইকে একে একে মেরে ফেলবে। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়েন আর এই সমস্যার সমাধান করার অনুরোধ করেন ফাদারকে। ফাদার জানান যে তার পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব নয়, কারণ তারা সংখ্যায় অনেক, তাদের শক্তির কাছে তিনি হেরে যাবেন। তখন সবাই ফাদারের কাছে কাকুতি মিনতি করতে থাকেন যে একটা উপায় বের করতে। ফাদার একটু চিন্তিত হয়ে পড়েন আর বলেন, আপনারা শান্ত হন, আমাকে একটু ভাবতে দিন। ফাদার একটু ভেবে চিন্তা করে বলেন, এই সমস্যার সমাধান একজন বৃদ্ধা মহিলা করতে পারবেন বলে আমি আশা করি। বলে রাখা ভালো, সেই বৃদ্ধা মহিলার নাম দাদি জানতেন না। যাই হোক, গ্রামের লোকজন তার ঠিকানা জানতে চান। তখন ফাদার এরি জানান তিনি পরিচয়ে তার মায়ের বোন, মানে তার আপন খালা হন। তিনি পরদিন বিকালে ওনাকে নিয়ে এই গ্রামে আসবেন এবং বলে যান যে আজকের রাতটা সবাই যেন সাবধানে থাকে, আর ভুলেও যে কোনো পরিস্থিতি হোক না কেন কেউ যেন ঘর থেকে বাইরে বের না হয়, কারণ আজকের রাতটা গ্রামবাসীদের জন্য একটা অগ্নি পরীক্ষার রাত হতে পারে। এই বলে ফাদার এরি বিদায় নেন। দাদি বলছেন, সেই রাত আর তার পরের রাত, এই 2 রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারিনি। ফাদার এরি চলে যাবার পর গ্রামের সবাই যে যার মতো প্রস্তুতি নিতে থাকে। সন্ধ্যার পর অনেকে মশাল জ্বালিয়ে রাখে, অনেকে হাতিয়ার নিয়ে রেডি থাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সেদিন রাত্রে আমি তোর দাদু আলো জ্বালিয়ে রেখে বসে থাকলাম। তোর বাবা আর তোর ফুপু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদের চোখে ঘুম নেই, একটা আতঙ্ক বিরাজ করছে।
ঠিক মাঝরাত হঠাৎ বাইরে থেকে পশু পাখির আর্তনাদ আর ছটফটারির শব্দ শুনতে পাই, সেই সাথে ভয়ঙ্কর গর্জন। তোর দাদু বাইরে বেরোনোর জন্য পা বাড়িয়েছে, তখন আমি তোর দাদুকে ধরে ফেলি এবং বলি যা কিছু হয়ে যাক, বাইরে বেরোবেন না। বাইরে প্রচন্ড আর্তনাদ ছিল এবং ছিল প্রাণ বাঁচানোর ব্যর্থ চেষ্টা। ভয়ঙ্কর শব্দ এবং এই শব্দে বুকের পাঁজর ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। মনে হচ্ছে বিরাট কোনো দৈত্য আক্রমণ করছে খাবারে। তোর দাদু সহ্য করতে পারেনি। তার প্রিয় পশুদের উপর আক্রমণ, এই পশুগুলো একে একে মারা যাচ্ছে, কেই বা সহ্য করতে পারে। আমি তাকে আবারও আটকানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো কথা শুনবে না, সে যাবেই। তখন আমি তাকে বললাম জানালা দিয়ে আমরা দেখি বাইরের কি পরিস্থিতি, বাইরে বের হওয়ার দরকার নাই, তারপর না হয় আমরা সিদ্ধান্ত নিব। তখন তো দাদু জানালা খুলে যে দৃশ্য দেখে তা দেখবার পর আর সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। বাইরে তখন মশাল জ্বালানো ছিল। মশালের আলোতে দেখি বিশাল বড় মানুষের আকৃতির একটা প্রাণী, কিন্তু মাথাটা অনেকটা মহিষের মতো। সে খামার থেকে একটি একটি করে পশু টেনে টেনে বের করছে এবং মাথা ছিঁড়ে ফেলছে। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে ততক্ষণে সকাল হয়ে গেছে। বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখি সে দৃশ্য আসলে সহ্য করার মতো না। আমাদের খামারের চারপাশে শুধু রক্ত আর রক্ত। অনেকগুলো গবাদি পশু মাথাহীন অবস্থায় পড়ে রয়েছে। খোঁজ নিয়ে দেখি গ্রামের অনেক ক্ষতি হয়ে গেছে। এগুলোর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া এসব ছিল। একজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সে নাকি প্রতিহত করার জন্য বাইরে বের হয়েছিল, আর এই কারণে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পুরো গ্রামে শোকের ছায়া। সকাল গড়িয়ে দুপুর আসে, দুপুর শেষে বিকাল। পরন্ত বিকালে আশার আলো নিয়ে ফাদার এরি হাজির হন তার সেই বৃদ্ধা খালাকে নিয়ে, যিনি এই সমস্যার সমাধান করবেন। ফাদারের সাথে আরো দুইজন ফাদার এসেছিলেন, আর সাথে সেই বৃদ্ধা মহিলা। মহিলার বয়স 90-এর কাছাকাছি। মুখের চামড়া একদম ঘুচিয়ে গেছে, ঠিকমতো হাঁটতেও পারছে না। গ্রামের সবাই ফাদার এরিকে দেখে আস্তে আস্তে ভিড় জমাতে থাকে। গত রাতের ঘটনা শোনার পর ফাদার এরি অনেক দুঃখ প্রকাশ করেন এবং সান্ত্বনা দেন। তিনি জানান, আপনারা চিন্তা করবেন না, আমি আমার খালাকে নিয়ে এসেছি, ইনি এই সমস্যার সমাধান করবেন। বৃদ্ধ মহিলাকে দেখে গ্রামবাসীরা হতাশ হন এবং বিব্রত হন, কারণ তার বয়স ছিল অনেক। তারা আসলে ভরসাই করতে পারছিল না যে এই বৃদ্ধা মহিলা কিভাবে সমস্যার সমাধান করবে। যিনি নিজেই হাঁটতে পারছেন না, তাকে ধরে ধরে হাঁটাতে হয়। ওনার এই বয়সে উনি কিভাবে এই ভয়ঙ্কর এক সমস্যার সমাধান করতে পারবেন, এটা কারো আসলে বোধগম্য হচ্ছিল না। তো যখন ফাদার এরি ব্যাপারটা বুঝতে পারে যে গ্রামের লোকজন আসলে ওই মহিলাকে ভরসা করতে পারছে না, তখন সবাইকে তিনি উদ্দেশ্য করে বলেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আজ রাতের ভেতর আমরা এই সমস্যার সমাধান করে দেব। আমরা শয়তানের সাথে যুদ্ধ করার সব প্রস্তুতি নিয়ে এসেছি। ফাদারের হাতে একটা ঝোলা ছিল। তখন গ্রামের একজন বলে ওঠে, যদি আপনারা এই কাজে সফল হন তবে পারিশ্রমিক হিসাবে আপনাদেরকে কি দিতে হবে? এতক্ষণে ওই বৃদ্ধা মহিলা মুখ খোলেন। তিনি বলেন, আমরা ঈশ্বরের সেবক, আর শয়তানের সাথে যুদ্ধ করাটাই আমাদের ধর্ম। আমি এত কষ্ট করে এখানে এই জন্য এসেছি যে আপনাদেরকে এই সমস্যা থেকে যেন আমি বাঁচানোর চেষ্টা করতে পারি। আমাদের কিছুই লাগবে না, আর কোনো টাকা পয়সার কথা বলে দয়া করে আমাদেরকে ছোট করবেন না। বৃদ্ধ মহিলা বলেন, আমাকে একটি নির্জন জায়গায় নিয়ে চলুন, আর এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে চারপাশ ফাঁকা। আমরা সেখানেই আমাদের কাজ শুরু করব। গ্রামবাসী সে বৃদ্ধা মহিলা এবং 3 জন ফাদারকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যান। তখন সেই মহিলা বলে, ঠিক আছে, আমরা এখানে কাজ করব, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত জানতে চাইলে বৃদ্ধা মহিলা বলেন, সূর্য ডোবার পর যা কিছু হয়ে যাক না কেন, কেউ ঘর থেকে বের হবেন না যতক্ষণ না পর্যন্ত সকাল হয়। গ্রামের সবাই তার শর্তে রাজি হন। গ্রামবাসী যখন জানতে চান, আপনারা কি রাত্রে এখানেই থাকবেন? বৃদ্ধা মহিলা বলেন, হ্যাঁ, আমরা রাত্রে এখানেই থাকব, আর আমাদের কাজ এখানেই আমরা করব। আমরা তাদের জিজ্ঞেস করি,
আপনাদের তাহলে কিছু খাবারের ব্যবস্থা করি। তখন ফাদার এরি বলেন, আমরা সবাই উপবাস করেছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজ সম্পন্ন হয় ততক্ষণ আমরা কিছুই খাবো না। এদিকে সূর্য ডুবতে চলেছে। তখন ফাদার এরি বলেন, সবাই নিজ নিজ ঘরে চলে যান, কেউ বের হবেন না। আমরা সবাই যার যার ঘরে ফিরে যাই এবং দরজা জানালা বন্ধ করে আমরা ঘরের ভিতর বসে থাকি। আতঙ্ক বিরাজ করছিল, কি না কি হয়। রাত গভীর হচ্ছে আর ভয়টাও বাড়তে থাকে। হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টির আওয়াজ। ঘরের চালের উপরে মনে হচ্ছে সবকিছু ভেঙে পড়বে। ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়। আমাদের বাচ্চাদের জড়িয়ে ধরে ঈশ্বরের নাম জপতে থাকি। এরপর শুরু হয় আর্তনাদ। সে এক করুণ আর্তনাদ। মনে হচ্ছে দুই পক্ষ যুদ্ধ করছে, এক পক্ষ বাঁচার জন্য করুণ আর্তনাদ করছে। আমরা ঘরে বসে থাকতে পারছিলাম না, কিন্তু আমাদের মনে পড়ে যায় বৃদ্ধা মহিলার সেই শর্তের কথা। যাই হোক, এভাবে চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। এরপর আস্তে আস্তে সব নিস্তেজ হয়ে যায়। তার কিছুক্ষণ পর ভোরের আলো ফোটে। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই এবং বাইরে যেয়ে অবাক হয়ে যাই। কারণ হচ্ছে, কাল রাতে প্রচন্ড ঝড় হয়েছিল, কিন্তু তার কোনো আলামতই বাইরে নেই, এমনকি কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আর আজকে কোনো পশুর মৃতদেহ পাওয়া যায়নি। আমরা তাড়াতাড়ি ছুটে চললাম সেই মাঠের দিকে, যেখানে 3 ফাদার এবং সেই বৃদ্ধা মহিলা আছেন। গিয়ে দেখি সবার চুল এলোমেলো। ফাদার এরি অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। একজন ফাদার বেহুশ, আর একজন অসুস্থ। মনে হচ্ছে তারা অনেক যুদ্ধ করেছেন। আর মহিলা কথা বলতে পারছেন না, তিনি মাটিতে শুয়ে আছেন। আমরা তাদেরকে ধরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে থাকি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ফাদার এরি বলেন, আপনারা এখন বিপদমুক্ত, এবং তিনি আঙ্গুলের ইশারায় একটি গর্তের দিকে ইশারা করেন। ওদিকে গিয়েই আমরা অবাক হয়ে যাই। দেখি গর্তের ভেতর অসংখ্য মরা কাক, এবং এই কাকগুলো অন্যান্য সাধারণ কাকের তুলনায় একটু বড় ছিল। আমরা জিজ্ঞেস করলাম যে কাকগুলো কোথা থেকে আসলো, আর এরা মারাই বা গেল কিভাবে? ফাদার এরি বলেন, এরাই হচ্ছে শয়তানের অনুসারী, দুষ্টু জিন। এরা এতদিন আপনাদের গ্রামে তাণ্ডব চালিয়েছিল। আমাদের কিছু অনুগত ভালো জিন এদের সবাইকে হত্যা করেছে, কিন্তু এই শয়তানদের দলের যে সর্দার, এই সর্দার জিন, সে পালিয়ে গেছে, তাকে আমরা ধরতে পারিনি। আর এতক্ষণ হয়তো আমাদের অনুগত জিনেরা রবার্ট এবং বাকি পূজারীদেরকেও শেষ করে ফেলেছে। কারণ শয়তানের পূজারীদের শেষ পরিণতি এরকমই হয়। তবে আপনাদের ভয়ের আর কিছু নেই, এখানে আর কেউ আসবে না, আপনারা এখন নিশ্চিন্তে থাকতে পারেন। গ্রামের সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং গ্রামের সবাই তাদের 4 জনকে সম্মানের সাথে বিদায় দেন। এরপর গ্রামে আর কোনো সমস্যা হয়নি। তবে তোর দাদা বেশ কিছুদিন অনুশোচনায় ভুগেছিল। সে ভাবতো হয়তো তার ভুলের জন্যই এত ক্ষতি হয়েছে, কারণ সে যদি ওই রবার্টকে বাড়িতে আশ্রয় না দিত তাহলে তো এই অবস্থা হতো না। যাই হোক, 1981 সালের দিকে আমরা মস্কোতে চলে আসি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার একটি ঘটনা মেহেদী হাসান ভাই দুবাই থেকে আমাদেরকে পাঠিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি যিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের চ্যানেলে পাঠানোর জন্য অনুমতি দিয়েছেন সুদূর মস্কো থেকে, যার নাম বেলজোয়া নাজলেম জোয়ানা। তার পুরো নাম বেলজোয়া নাজলেম জোয়ানা। তো আপনাদের হল ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে বেলজোয়া নাজলেম জোয়ানাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর মেহেদী হাসান ভাইকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্ট করে ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার সম্পর্কে একটা কথা না বললেই নয়। আমাদের মধ্যে কিন্তু অনেকেরই একটা দৃঢ় ধারণা রয়েছে, সেটি হচ্ছে যে জিনেরা
অন্য ধর্মের কোনো রিচুয়ালের মাধ্যমে সরে চলে যায় না, এই কথাটা আসলে ঠিক নয়। আপনারা যদি অন্য ধর্মের রিচুয়ালগুলো দেখেন, হিন্দু ধর্ম হোক, তারপরে খ্রিস্টান ধর্মের এক্সোরসিজম যেগুলো আছে, দেখবেন এগুলোর মাধ্যম দিয়েও কিন্তু জিন তাড়ানো যায়। তো আবার আমরা যেটা কাজ করে থাকি, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক রুকিয়া করে থাকি, এবং রুকিয়ার মাধ্যমেও এই জিনিসটা থেকে, জিনের কবল থেকে মুক্ত হওয়া যায়। তবে রুকিয়াটা এমনভাবে আসলে আল্লাহ তাআলার মানে নির্দেশনা অনুযায়ী করা হয়, যার ফলে রোগীর কোনো ক্ষতি হয় না। কিন্তু অন্যান্য পদ্ধতি যেগুলো অবলম্বন করা হয়, সেখানে দেখা যায় রোগীরও অনেক ক্ষতি হয়ে যায়। তো আমাদের মধ্যে যেই ধারণাটা রয়েছে, এই ধারণাটা আসলে ঠিক নয়। বিভিন্ন ধর্মের বিভিন্ন পদ্ধতি অনুযায়ীও কিন্তু এই জিন ভূত তাড়ানো যায়। তবে কোরআন সুন্নাহ ভিত্তিক হলে এটার কার্যকারিতাটা অনেক অনেক বেশি হয়। আর জিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, আবার নাস্তিক জিনও রয়েছে। তো অনেকে আসলে বিশ্বাসই করতে চান না যে অন্য ধর্মাবলম্বী জিন রয়েছে। তো এটা আসলে আমাদের জ্ঞানের স্বল্পতা, যার কারণে আমরা এগুলো বিশ্বাস করতে চাই না। আপনারা যদি এই বিষয়গুলো ভালো করে অ্যানালাইসিস করেন, তাহলে